আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও তোমাদের দোয়াই আশীর্বাদে ভালো আছি। একটু অসুস্থ অনুভব করছিলাম গতদিন, আজকে মোটামুটি ভালো আছি। আশা করছি তোমরা আমার সাথে যুক্ত হয়ে পড়েছো। আমাকে ঠিকমতো শোনা দেখা যাচ্ছে, আশা করছি ঠিকমতো তোমরা শুনতে এবং দেখতে পাচ্ছ। তাহলে আমরা ভালো আছি। মিজান এমডি মিজান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা। সুমা দাস নমস্কার স্যার। নমস্কার। সাদিয়া তাবাসসুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফজলে রাব্বি সজীব স্যার কেমন আছেন? ভালো আছি সজীব। মণিশঙ্কর নয়ন গুরুজি আপনার চরণে প্রণিপাত। এত কঠিন শব্দ মণিশঙ্কর, হ্যাঁ তুমি এত কঠিন কঠিন শব্দ কোথা থেকে বের করো? হ্যাঁ সুন্দর। আলামিন লেমন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ অনেকেই আমাকে সালাম দিচ্ছেন। আব্দুস সালাম, সাদিয়া তালুকদার, হ্যাঁ তো সবাইকে ধন্যবাদ। আমি আর শুভেচ্ছা বিনিময়ে যাচ্ছি না, সবার পক্ষ থেকে আমি সালামের উত্তর নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি ইনশাল্লাহ, আপনাদের দোয়াই আছি, ভালোই আছি, মোটামুটি ভালো আছি আর কি। হ্যাঁ হাফিজুর মণিশঙ্করকে দেখতে পাচ্ছি। হাফিজুরকে কয়েকদিন পরে মনে হয় দেখলাম। হ্যাঁ মণিশঙ্কর, হাফিজুর ভালোবাসা উড়িয়ে যাচ্ছে আমাকে, ধন্যবাদ, শুভকামনা তোমাদের জন্য। আরেকটা সুমন, মেবি সুমন আহমেদ, মুরাদ উজ্জামান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুভেচ্ছা ভালোবাসা বিনিময় পর্ব থেকে আমরা চলে যাই আমাদের ক্লাস। আজকে বাংলা সাহিত্যের একজন রিয়েল হিরোকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? রিয়েল মাল, যিনি বাংলা সাহিত্যের একদম জেনুইন একটা মাল, যাকে নিয়ে আজকের ক্লাস শুরু করব। যেই মাল প্রায় প্রতি বিসিএসে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, সেই মালটির নাম কি জানেন? বাংলা সাহিত্যের একটা হেভি বস, রিয়েল বস যাকে বলা হয়, সেই বসের নাম হচ্ছে কি? মাইকেল মধুসূদন দত্ত। জি ফাহিম ফয়সাল স্যার, আপনাকে খুব মিস করেছি। আমিও মিস করেছি ফাহিম তোমাদেরকে। আমি একটু শারীরিক আনফিট ছিলাম বলে ক্লাসে আসি নাই, আজকে ইনশাল্লাহ ভালো আছি। হ্যাঁ তো আমরা যেই সাহিত্যিককে নিয়ে আলোচনা আজকে করছি, আমরা বলেছি যে প্রথম দিকে আমরা অতি গুরুত্বপূর্ণ এবং পিএসসির সিলেবাসভুক্ত যে সাহিত্যিক, বুঝতে পারলেন, পিএসসির তালিকাভুক্ত যে সমস্ত বড় বড় সাহিত্যিক, সেই সমস্ত সাহিত্যিকদের নিয়ে আমরা আলোচনা শুরু করেছি ইনশাল্লাহ। সেই তালিকায় আজকে একজন রিয়েল বস, যার জীবনী আপনাদের সামনে নিয়ে এসেছি, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। জন্ম কত সালে? 1824 সালের 25 জানুয়ারি। সবাই জানেন এই তথ্যটি। যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদের তীরে। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25 জানুয়ারি। জি অতি বিখ্যাত যে লেখক, তাদের শুধু জন্ম সাল না, তারিখটিও জরুরি, বুঝতে পারছেন? জি কিছু কিছু লেখকের তো জন্ম শুধু সাল, কিন্তু যারা অতি বিখ্যাত বলবো, অতি বিখ্যাত, তাদের জন্ম সালের পাশাপাশি কি তারিখ। তো বাংলার সাথে যে কয়েকজন রাঘব বোয়াল টাইপের লেখক আছেন, তাদের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত একজন। তো তার জন্ম সাল প্লাস কি জন্ম তারিখ। তাহলে 1824 সালের 25 জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে দত্ত পরিবারে, কোন পরিবারে? দত্ত পরিবারে জন্মেছেন। দত্ত পরিবারে
এই জন্য এই মালটিকে বলা হয় দত্ত কুলোদ্ভব কবি। কি বলা হয়? দত্ত কুলোদ্ভব কবি। জি, দত্ত কুলোদ্ভব কবি। তো প্রিলিমিনারিতে আপনাদের প্রশ্ন হবে দত্ত কুলোদ্ভব কবি কে, আর রিটেনের প্রশ্ন হবে দত্ত কুলোদ্ভব কবি কে কেন। প্রিলিতে প্রশ্ন হবে কে, তার উত্তর মাইকেল মধুসূদন দত্ত। আর দত্ত কুলোদ্ভব কবি কেন, কেন হচ্ছে যে কবি জন্মেছিলেন দত্ত পরিবারে। মাইকেল মধুসূদন দত্ত জন্মেছেন কি যশোরের সম্ভ্রান্ত পরিবার, দত্ত পরিবার। সমগ্র ভারতবর্ষে দুটি সম্ভ্রান্ত হিন্দু পরিবার ছিল। সমগ্র, তখন বাংলাদেশ না, 1824 সালে বাংলাদেশ না, ভারতবর্ষ, বুঝতে পারলেন? তো সমগ্র ভারতবর্ষে দুটো সম্ভ্রান্ত বাঙালি হিন্দু পরিবার, সম্ভ্রান্ত বাঙালি হিন্দু পরিবার, একটু হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, আর আরেকটি হচ্ছে এই যে যশোরের দত্ত পরিবার। তো বিখ্যাত বা সম্ভ্রান্ত দত্ত পরিবারে বা দত্ত কুল বা দত্ত বংশে জন্মেছিলেন বলে মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় দত্ত কুলোদ্ভব কবি। পিতার নাম কি? পিতার নাম রাজনারায়ণ দত্ত। পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতার নাম জাহ্নবী দেবী। জি, পিতার নাম রাজনারায়ণ দত্ত। হ্যাঁ, শুভা রায় সাহিত্য শেষে ব্যাকরণ কোর্স আবার শুরু করব। জি, আপনাদের প্রতিনিয়তই বলছি, আর কতবার বলবো, সাহিত্য কোর্স শেষে আমরা আবার ব্যাকরণ কোর্স শুরু করব। জি, জাকির বিসিএস থেকেই ব্যাকরণের কোর্স আবার করাবো। জি, পিতা রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। জি, তো এই যে দত্ত, এই দত্ত বংশ ছিল দত্ত পরিবার, দত্ত কুল। কুল মানে বংশ, নিশ্চয় বোঝেন, কুল। তো মাইকেল মধুসূদন দত্ত সেই সময় ভারতবর্ষের সম্ভ্রান্ত একটি পরিবার, দত্ত পরিবার বা দত্ত বংশ জন্মেছিলেন বিধায় মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় দত্ত কুলোদ্ভব কবি। জি, এই ভদ্রলোকের উপাধি কি? উপাধি হচ্ছে কি? মাইকেল মধুসূদন দত্তের উপাধি কি জানেন? মাইকেল মধুসূদন দত্তের উপাধি বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি। প্রথম আধুনিক কবি, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। মাইকেল মধুসূদন দত্তের উপাধি বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি, প্রথম আধুনিক কবি। আমরা ঈশ্বরচন্দ্র গুপ্ত পড়াতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম, নিশ্চয় মনে আছে, যে আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, আর প্রথম আধুনিক কবি হচ্ছে, প্রথম আধুনিক কবি মাইকেল। তাহলে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্ত, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। আমরা জানি বিদ্রোহী কবি নজরুল, কিন্তু বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। জি, আর আরো কিছু বিশেষত্ব আছে, আমরা পরে আসবো। জি, প্রথম স্ত্রী রেবেকা ম্যাকটাভিস। প্রথম স্ত্রীর নাম রেবেকা ম্যাকটাভিস, আর দ্বিতীয় স্ত্রী হলো, দ্বিতীয় উইকেট, হেনরিয়েটা সোফিয়া। মাইকেল মধুসূদন দুই উইকেট ফেলেছিলেন। আপনাদের বলেছি বারবার যে বড় যারা কবি, যারা বড় বড় মাপের কবি, তাই না, তাদের যেহেতু হৃদয়টা অনেক বড়, এই যে তাদের জায়গা বেশি,
তো কমপক্ষে 2 উইকেট করে তারা ফেলেছেন। তো মাইকেল মধুসূদন দত্তের প্রথম স্ত্রীর নাম রেবেকা ম্যাকটাভিস, ম্যাকটাভিট লিখে ফেলেছি, রেবেকা ম্যাকটাভিস, এবং দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে হেনরিয়েটা সোফিয়া। জি, এই ভদ্রলোক মাত্র 14টি ভাষা জানতেন না, দ্বিতীয় উইকেটের পরে আর পড়েনি, জি 2টা উইকেট দিয়েই ক্ষান্ত হয়েছিলেন। 14টি ভাষা জানতেন। এই উপমহাদেশের বা বাংলা ভাষা, বাঙালি সবচেয়ে বহু ভাষাবিদ হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, 18টি ভাষা জানতেন। আর দ্বিতীয় বহু ভাষাবিদ এই মাল মাইকেল। ভালো করে শুনে নেন, বাঙালি সবচেয়ে বেশি ভাষা যিনি জানতেন, বাঙালি বহু ভাষাবিদ, জি যিনি প্রথম, যিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি একাধারে 18টি ভাষা জানতেন। আর দ্বিতীয় বহু ভাষাবিদ এই সেই মাল মাইকেল 14টি ভাষা জানতেন। মাইকেল কতটি ভাষায় দক্ষ ছিলেন? মাত্র 14টি। কি কি একটু লিখে নেন, কৌতূহল নিশ্চয়ই আপনাদের জাগছে। তাহলে বাংলা ছিলেন, বাংলা, তার সাথে ছিল হচ্ছে ইংরেজি, তার সাথে ছিল আরবি, তার সাথে ছিল ফার্সি, তার সাথে ছিল সংস্কৃত, তার সাথে ছিল হিন্দি, তার সাথে ছিল হলো তামিল, তার সাথে তেলেগু, তারপরে ইটালিয়ান, তারপরে হলো ফ্রেঞ্চ, তারপরে হলো জার্মান, তারপরে হলো গ্রিক, তারপরে হলো হিব্রু আর ল্যাটিন। জি, এই 14টি ভাষায় সমানভাবে দক্ষ ছিলেন। মোটামুটি না, যে এই 14টি ভাষায় সমানভাবে দক্ষ ছিলেন এই মাল মাইকেল। বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, সংস্কৃত, হিন্দি, তামিল, তেলেগু, ইটালিয়ান, ফ্রেঞ্চ, জার্মান, গ্রিক, হিব্রু এবং ল্যাটিন। বুঝতে পেরেছেন? আর মজার বিষয় যে মাইকেল মধুসূদন দত্ত যাকে আমরা বলছি, সেই ভদ্রলোকের নাম কি মাইকেল মধুসূদন দত্ত নয়, তাই না? এটা আপনারা জানেন। তো সেই ইতিহাসে পরে আসব। শুরুতে তিনি লেখাপড়া শুরু করেছিলেন তার নিজের বাড়িতে, গৃহে, যেটা আগের যুগে ট্র্যাডিশন ছিল। সম্ভ্রান্ত ব্যক্তির সন্তানরা স্কুলে আগে যেত না। সম্ভ্রান্ত পরিবারের যারা সন্তান, রবীন্দ্রনাথ টাইপের, দেখছেন রবীন্দ্রনাথ বাইরে প্রাতিষ্ঠানিক শিক্ষা করেনি, বাড়িতেই। তো মাইকেল মধুসূদন দত্ত প্রথম বাড়িতে লেখাপড়া করেছেন একজন গৃহশিক্ষকের কাছে। সেই ভদ্রলোকের নামটা একটু লিখে নেন, লুৎফুল হক। জি, লুৎফুল হক নামক একজন মসজিদের ইমাম। এই মসজিদের ইমামের কাছ থেকে, একজন মুফতি, তার কাছ থেকে তিনি প্রথমে বাংলা এবং আরবি, ফার্সি এই ভাষায় শিক্ষা নেন। একজন মসজিদের ইমাম লুৎফুল হক, তার ছিল গৃহশিক্ষক, যার কাছ থেকে মধুসূদন দত্ত বাংলা, আরবি এবং কি ফার্সি এই ভাষায় ব্যুৎপত্তি অর্জন করেন। পরবর্তীতে গৃহশিক্ষকের কাছে একটু পড়াশোনা করার পরে তিনি ভর্তি ছিলেন খিদিরপুর উচ্চ বিদ্যালয়। জি, খিদিরপুর উচ্চ ইংরেজি বিদ্যালয়, খিদিরপুর উচ্চ ইংরেজি বিদ্যালয়। জি, গৃহশিক্ষক লুৎফুল হকের কাছে লেখাপড়া করার পরে এক সময় তাকে ভর্তি করা হলো খিদিরপুর উচ্চ ইংরেজি বিদ্যালয়ে। সেখানে তিনি মাধ্যমিক 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেন। তারপরে তিনি ভর্তি হলেন তার জীবনের সবচেয়ে প্রভাব সৃষ্টিকারী কলেজ, মাইকেলের জীবনের সবচেয়ে প্রভাব সৃষ্টিকারী কলেজটির নাম হচ্ছে হিন্দু কলেজ। জি,
এই খিদিরপুর উচ্চ ইংরেজি বিদ্যালয়ে পড়াশোনা করে তিনি 1837 সালে ভর্তি হলেন হিন্দু কলেজ। হিন্দু কলেজ, এই হিন্দু কলেজে গিয়ে একজন শিক্ষকের সাহচর্য পেলেন। শিক্ষকের সাহচর্য পেলেন, ইংরেজি শিক্ষক ছিলেন, জি জি, যার নাম হচ্ছে ডিরোজিও। এই ডিরোজিওর একটি প্রতিষ্ঠান ছিল, একটি ক্লাব ছিল, যার নাম ছিল ইয়ং বেঙ্গল। মাইকেল ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্য হলেন এবং ডিরোজিওর শিষ্যত্ব নিলেন। এবং এই হিন্দু কলেজে পড়ার সময়টাই হচ্ছে মাইকেলের জীবনের কি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ট্র্যাজিক সময়। জি, এইবার আমরা একটু কাহিনীতে আসব। জি, এতক্ষণ তথ্যে থাকলাম, তথ্য দিলাম আপনাদেরকে যারা তথ্য পছন্দ করেন। এবার আমরা আসবো কি কাহিনী। জি, সবাই রেডি তো কাহিনী শোনার জন্য? কাহিনী শুনতে চান তো নাকি? না খালি মুখস্থ করবেন এত 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 সালে এত এত, এইভাবে তো যে কোনো গাইড বই পাবেন। তাহলে জুয়েল কিবরিয়ার কাছে এসছেন কেন, তাই না? কাহিনী ঘটনাগুলি শোনার জন্য। জি, শুনবেন, ভালো মনে থাকবে, ভালো লাগবে। জি, তাই না? বাজারের অগা মগা জগা সব বই তো এই 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 এত এত সালে, এগুলি পাওয়ার জন্য তো ভাই আমার কাছে আসার দরকার নেই, তাই না? জি, এখন দেখেন, আমরা বলেছি যে কবির নাম আমরা লিখেছি মাইকেল মধুসূদন দত্ত। তো আসলে এই ভদ্রলোকের নাম মাইকেল মধুসূদন দত্ত নয়। প্রশ্ন হবে যে মাইকেল মধুসূদন দত্তের প্রকৃত নাম কি? মাইকেল মধুসূদন দত্তের প্রকৃত নাম কি? এখন ছাত্র বলছে মাইকেল মধুসূদন দত্তের প্রকৃত নাম, এ আবার কি? মাইকেল মধুসূদন দত্তই তো নাম। আসলে এই ভদ্রলোকের নাম মাইকেল মধুসূদন দত্ত নয়। এই ভদ্রলোকের নাম কি আসলে? মাইকেল মধুসূদন দত্তের প্রকৃত নাম কি? প্রকৃত নাম ছিল শ্রী মধুসূদন দত্ত। শ্রী মধুসূদন দত্ত। এই শ্রী মধুসূদন দত্তের শ্রী কেটে বিশ্রী মাইকেল যুক্ত হলো কখন? জি, নাম বাবা মার নাম রাখলো শ্রী মধুসূদন দত্ত, আর এই শ্রী মধুসূদন দত্তের শ্রী কেটে এই বিশ্রী মাইকেল যুক্ত হয়েছে কখন? 1843 সালে। মাইকেলের জীবনের একটা মাইল ফলক। জি, 1843 সালের 9 ফেব্রুয়ারি। লিখে নেন, 1843 সালের 9 ফেব্রুয়ারি। মাইকেল সেখানকার একটা খ্রিস্টান ধর্মকেন্দ্রে গিয়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন 1843 সালে। মাইকেল কত সালে মাইকেল হলেন, বা মধুসূদনের নামের সাথে মাইকেল কত সালে যুক্ত হলো? মধুসূদন কবে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন? মধুসূদন কত সালে ধর্মান্তরিত হলেন? ঠিক আছে, এই যত কিছু প্রশ্ন। জি, 1843 মাইকেলের জীবনের একটা মাইল ফলক। কিন্তু এই যে কেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন, কি এমন ঘটনা ঘটলো যে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন, সেটি তো কথা। ভালো করে শোনেন। মাইকেল মধুসূদন দত্তকে আমরা বলছি বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি। বাংলা সাহিত্যের আধুনিক কবিতাকে বলছেন বাংলা মহাকাব্যের জনক, বাংলা নাটকের জনক, বাংলা প্রহসনের জনক, সনেটের জনক, তাই না, পত্রকাব্যের জনক, মেলা কিছু বলছেন না। আসলে এই যে মাইকেল মধুসূদন দত্ত, তিনি আসলে কে? বাঙালি কবি হতে চাননি, বাংলা ভাষায় সাহিত্য রচনা করতে চাননি। এই যে যখন তিনি 1837 সালে হিন্দু কলেজে ভর্তি হলেন, হিন্দু কলেজে ভর্তি হওয়ার পরে ডিরোজিওর শিষ্যত্ব পাওয়ার পরে তার ভিতরে
পাশ্চাত্য জীবনের প্রতি একটা মোহ বাসনা তৈরি হলো। পাশ্চাত্য জীবন বোধ বলি আমরা, বুঝতে পেরেছেন? এই যে আপনাদের ভিতরে এখন যেমন ওয়েস্টার্ন একটা ভাব, হ্যাঁ, চুলগুলো একটু খাড়া খাড়া, মাঝখান দিয়ে ফাড়া ফাড়া, তাই না? প্যান্টটা জায়গায় জায়গায় ছেঁড়া ছেঁড়া, হ্যাঁ, তারপরে ইত্যাদি, এখানে একটু এরকম রাখলেন, সিপগুলো একটু এরকম করে দিলেন, হ্যাঁ, এই যে, তাই না, পোশাক আশাক যেমন ওয়েস্টার্ন প্রীতি। তো মাইকেল মধুসূদন দত্তের ভিতরে, অর্থাৎ শ্রী মধুসূদন দত্তের ভিতরে হিন্দু কলেজে ভর্তি হয়ে ডিরোজিওর শিষ্যত্ব লাভের পরে তার মধ্যে এই ধরনের একটা পাশ্চাত্য প্রীতি প্রবল জাগলো। এবং শুধু তাই নয়, এই যে যারা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্য হলেন ডিরোজিওর, তারা তৎকালীন কলকাতার যে ক্লাবগুলি ছিল, ইংরেজদের প্রবর্তিত ক্লাব, সেই ক্লাবগুলিতে কি ঢোকার অনুমতি পেতেন। বুঝতে পারলেন? ঢাকায় যারা আছেন জানেন কি, ঢাকাতে গুলশান ক্লাব আছে, বনানী ক্লাব আছে, বাড়িধারা ক্লাব আছে, এগুলোতে কিন্তু ঢোকা যায় না, আপনি ঢুকতে পারবেন না। কারা ঢুকতে পারবে? যারা ওই সমস্ত ক্লাবের সভ্য সদস্য। এবং ওইখানে কি হয় জানেন তো? জানেন না? জি, এই জায়গায় রাতে কি হয়? পার্টি, জি, ডিজে পার্টি, হ্যাঁ, এরকম নাচ গান হয়। তারপরে যে লাল পানি হয়, সাদা পানি না, কি পানি? লাল পানি। লাল পানিটা নিয়ে খায়, মেয়েদের নাচানাচি করে। তো এই ট্রেডিশনগুলি কিন্তু প্রথম শুরু করেছে কারা? ইংরেজরা। বুঝতে পারলেন? চট্টগ্রামেও ছিল। চট্টগ্রামে আপনারা জানেন যে ইউরোপিয়ান ক্লাব, আপনারা জানেন কি, প্রীতিলতা ওয়াদ্দেদার যে ক্লাব আক্রমণ করেছিল, ধরা পড়েছিল, প্রীতিলতা ওয়াদ্দেদার, সেই ক্লাবটার নাম ছিল ইউরোপিয়ান ক্লাব। এই সমস্ত ক্লাবে এই ইংরেজরা কি মেয়ে মানুষ নিয়ে গিয়ে একটু ফুর্তি ফার্তি করতো, মদ টদ খেত। আর এই বাঙালি যারা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্য, এরা কিন্তু ওইখানে প্রবেশের অধিকার পেত। এবং মাইকেল মধুসূদন দত্তরা ভাবলো যে বাঙালি জীবন কোনো জীবন হলো? বাঙালি জীবনটা কেমন? বাঙালি জীবন হচ্ছে পোর, নেস্টি, শ্যাবি, ডিসগাস্টিং, আনএডুকেটেড, আনসিভিলাইজড। এই যারা আধুনিক উচ্চশিক্ষিত বাঙালি যুবক, যারা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্য হলেন, তারা পাশ্চাত্য জীবন বোধে কি বিশ্বাসী হয়ে গেলেন এবং ভাবলেন যে বাঙালি জীবন কোনো জীবন না, এই জীবনটা হচ্ছে একেবারেই কি পোর, নেস্টি, শ্যাবি, ডিসগাস্টিং, আনএডুকেটেড, আনসিভিলাইজড। তাহলে জীবন কোনটা? জীবন হচ্ছে ওয়েস্টার্ন যে জীবন, ইংরেজদের জীবন। বাঙালি জীবন, ভারতীয় জীবন কি জীবন বলেন? সারাদিন মাঠে ঘাটে কলকারখানায় কাজ করো, আর সন্ধ্যায় বাড়িতে ফিরে যাও, গিয়ে পুঁটি মাছের ঝোল আর বেগুন ভর্তা দিয়ে ভাত খেয়ে একই বউ নিয়ে সারা রাত ঘুমাও। হাউ ডিসগাস্টিং। মাইকেল মধুসূদন দত্তরা বললেন যে ওয়ান ওম্যান উইথ হোল লাইফ, হাউ ডিসগাস্টিং। এটা কোনো হইল? একটা মেয়ে মানুষ নিয়ে সারা জীবন থাকা, এটা কেমন? হাউ ডিসগাস্টিং, হাউ আনসিভিলাইজড। তো জীবন কেমন হবে? জীবন হবে কি ওই যে রাতে রাতে নাইট ক্লাবে যাব, কি হাতে থাকবে লাল পানি এক হাতে, আর এক হাতে লাল সুন্দরী, তাই না? এইভাবে গোল গোল করে কি করব? ঘুরে 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 নেচে নেচে ছেড়ে দিব, হ্যাঁ, কোমর ধরে ধরে টানবো, আবার দূরে দিব, আবার টানবো, আবার দূরে দিব, তাই না? কি মজা বলেন? তারপর আবার ঘুরিয়ে ঘুরিয়ে তখন ছেড়ে দিব, এই মালটা একজনের কাছে চলে যাবে, এই পাশ থেকে আরেকটা আসবে, আবার ধরে নেবেন। ব্যালি ড্যান্স, বোঝেন? ব্যালি ড্যান্স, জি, পার্টি ড্যান্স। এই যতটা মেয়ে থাকবে সবাইকে ভাগে পাবেন এক সময় না এক সময়, জি, ভাগে বারবার ঘুরে ঘুরে একজনের কাছ থেকে আরেকজন এভাবে ঘুরতে থাকবে। তো বলেন এই না মধুর জীবন? এই যে ইয়ং তরতাজা মাইকেল মধুসূদন দত্ত, তারা ভাবলেন যে এই তো জীবন, জীবন যদি সংক্ষিপ্ত হয় তাহলে এইরকমই তো মজা, অল্প দিনে যত বেশি মজা করা যায়। কাজেই তারা প্রচন্ড পাশ্চাত্য জীবনের প্রতি তারা কি করলেন? তাদের জীবনের মোহ তৈরি হলো। কিন্তু বাদ সাধলো কে? পিতা কে? রাজনারায়ণ দত্ত। যখন জানতে পারলো যে ছেলের এই অবস্থা, তখন তাকে বাধা দিতে লাগলো, নিষেধ করতে লাগলো, ধর্মের কে দোহাই দিতে লাগলো। তখন মধুসূদন চিন্তা করলেন যে হিন্দু ধর্ম একটা ভুয়া ধর্ম। মাইকেলরা চিন্তা করলো, মধুসূদনরা, হিন্দু ধর্ম একটা কি ভুয়া ধর্ম। জি, কেন ভুয়া ধর্ম?
বলছে যেই ধর্ম জীবনকে উপভোগ করার সুযোগ দেয়নি, এটা কোনো ধর্ম হলো? তো হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, এই ধর্মগুলি ছিল কি একটু কনজারভেটিভ, একটু রেস্ট্রিক্টেড ধর্ম। জি, হিন্দু ইসলাম এই ধর্মগুলো কিন্তু এরকম ভোগবাদী জীবনের মানে সুযোগটা কম। তখন তারা এই সমস্ত ধর্ম বললেন যে হিন্দু ধর্ম এটা চলবে না। যেই জীবনকে ভোগ করার সুযোগ দেয়নি, জীবনটা কেমন হবে? ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো। জি, ইপিকিউরিয়ান দর্শন, বুঝলেন? পাশ্চাত্য জীবন দর্শনটা কি? ইপিকিউরিয়ান দর্শন বলি আমরা। ইপিকিউরিয়ান দর্শন কি? ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাওয়ার ফুর্তি করো। সংস্কৃতে বলা হয় ঋণং কীর্তং ঘৃতং পিবেত, ঋণং কীর্তং ঘৃতং পিবেত, ঋণ করে হলেও ঘি খাও। তখন তারা কি করলেন, যেহেতু হিন্দু ধর্মে বিধিনিষেধ আছে, এরকম সুযোগ নেই, ফলে তারা কি করলেন, খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে গেলেন। জি, তখন 1843 সালের 9 ফেব্রুয়ারি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন, তারা দীক্ষা নিলেন খ্রিস্ট ধর্মে। তখন তাদের নাম হয়ে গেল মাইকেল মধুসূদন দত্ত। আর এইদিকে খবর জানতে পেরে তার পিতা তাকে ত্যায্য পুত্র করলেন। মধুসূদন দত্তের পিতা মধুসূদনকে ত্যায্য পুত্র করলেন কত সালে? 1843 সালে। এইবার মধুসূদন দত্ত, এবং যেহেতু হিন্দু কলেজে ছিলেন, ভালো করে শুনেন, ছাত্র ছিলেন হিন্দু কলেজের, হয়ে গেলেন খ্রিস্টান। হিন্দু কলেজে পড়তে পারবে শুধু কারা? শুধু হিন্দুরা। হিন্দু কলেজে কারা পড়বে? শুধু হিন্দুরা। খ্রিস্টানরা সেখানে পড়তে পারবে না, ফলে বিতাড়িত করা হলো মাইকেলকে। তখন মাইকেল মধুসূদন ভর্তি হলেন কোথায়? বিশপস কলেজ। জি, বিশপস কলেজ। হিন্দু কলেজে পড়তে পারবে শুধু হিন্দু শিক্ষার্থীরা। নামটা, কলেজের নামই হচ্ছে হিন্দু কলেজ। যেদিন থেকে 1843 সালে যখন মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন, তখন এই কলেজ থেকে তাকে কি করা হলো? রাস্ট্রিকেট করা হলো, তাকে বহিষ্কার করা হলো। তখন মাইকেল মধুসূদন দত্ত ভর্তি হলেন কোথায়? বিশপস কলেজে। জি, কিন্তু বিশপস কলেজে যখন ভর্তি হলেন, কিন্তু পিতা তো ত্যায্য পুত্র করেছেন, ফলে সেখানে থাকা, খাওয়া, আনুষঙ্গিক ব্যয় নির্বাহ করা সম্ভব হলো না। তখন পড়াশোনা বাদ দিয়ে তিনি চলে গেলেন কোথায়? আরো কিছু সহপাঠীর সাথে চলে গেলেন মাদ্রাজ। ছিলেন কলকাতা, সেখান থেকে চলে গেলেন কোথায়? মাদ্রাজ গেলেন। মাদ্রাজ 1848 সালে মাইকেল মধুসূদন দত্ত মাদ্রাজ চলে গেলেন, এবং সেখানে গিয়ে তিনি কি করবেন? পিতা ত্যায্য পুত্র করেছেন, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিলেন। তখন তিনি ওখানে গিয়ে খ্রিস্টানদের একটি স্কুলে ইংরেজি টিচার হিসাবে একটু নিয়োগ লাভ করলেন। পরে তার অর্থ কষ্টটা একটু দূর হলো। পাশাপাশি তিনি সেই সময় থেকে ইংরেজিতে কবিতা লেখা শুরু করলেন। ওই যে পাশ্চাত্য জীবনবোধ, এবং তার ভিতরে এমন স্পৃহা প্রচণ্ড যে তিনি বাঙালি জীবন, বাংলা ভাষা, এগুলির প্রতি তার চরম অবজ্ঞা। বাঙালি জীবন, বাংলা ভাষা, এগুলির প্রতি তার চরম অবজ্ঞা, চরম অনীহা। তিনি বাংলা ভাষাকে বললেন মেছুনির ভাষা। কি ভাষা? মেছুনির ভাষা, মুচি ম্যাথরের ভাষা। বাংলা কাদের ভাষা? বাংলা মুচি ম্যাথরের ভাষা। মনে আছে কি, আমি যখন চর্যাপদ পড়িয়েছিলাম শিক্ষার্থী বন্ধু, আপনাদের মনে আছে? ভুসুকুপা কি বলেছিল? আজি ভুসুকু বঙ্গালী ভৈলি নিয় ঘরিণী চণ্ডালী। মনে আছে কেন বলেছিল? কারণটা কিন্তু খুবই যৌক্তিক। বাংলা ভাষা আসলে গরিবের ভাষা, দুঃখী মানুষের ভাষা, নিম্ন স্তরের মানুষের ভাষা। এটি ইতিহাস, এটি নৃতত্ব। আপনি বিশ্বাস করেন বা না করেন, মানেন বা না মানেন, বাংলা ভাষা কিন্তু উচ্চ শ্রেণীর মানুষের ভাষা না। বাংলা হচ্ছে নিচু শ্রেণীর, ডোম, চাড়াল, মুচি, মেথর, কৃষক, শ্রমিক, নিম্নবর্গের মানুষের ভাষা। কিন্তু মাইকেল মধুসূদন দত্তের ভিতরে একটু অহংকার ছিল, দাম্ভিকতা ছিল, যে তিনি বললেন যে আমি এই ছোট লোকদের, যে এই চন্ডাল ভাষার কবি হব না, ছোট লোকদের মুসি, মেথর, মেছুনিদের ভাষার কবি হব না। কি হব? আই উড বি শেক্সপিয়ার। কি হবেন? শেক্সপিয়ার। আই উড বি শেক্সপিয়ার। তার প্রিয় কবি ছিল কে? প্রিয় কবি ছিল শেক্সপিয়ার, প্রিয় কবি ছিল বাইরন, প্রিয় কবি ছিল শেলি, কিটস, এই সমস্ত বিখ্যাত ইংরেজ কবিরা। এবং তিনি কি করতেন? তিনি এই তখন থেকে ইংরেজিতে কবিতা লেখা শুরু করলেন, ইংরেজি ভাষায়।
তো ইংরেজি ভাষার কবিতা লিখবেন, নাম দিবেন মাইকেল মধুসূদন দত্ত, তাই কি মানুষ খাবে? তখন ইংরেজিতে যে কবিতা লিখতে শুরু করলেন, তখন কবি হিসাবে নিজের নাম দিলেন কি? টিমোথি পেন পোয়েম। মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কি? মাইকেল মধুসূদন দত্ত আরো একটি ছদ্মনাম যদিও আছে, কিন্তু মূল ছদ্মনামটা ছিল টিমোথি পেন পোয়েম। মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম ছিল টিমোথি পেন পোয়েম। এই ছদ্মনামে তিনি সে সময় মাদ্রাজ থেকে বের হওয়া কি বিভিন্ন পত্র পত্রিকা ছিল, ইংরেজি পত্রিকা, মাদ্রাজ সার্কুলার, স্পেকটেটর, ক্যালকাটা রিভিউ। তখন মাদ্রাজ থেকে বেশ কিছু পত্রিকা, এমনকি কলকাতা থেকে কিছু ইংরেজি পত্রিকা বের হতো। সে সমস্ত পত্রিকায় তিনি কি করলেন? ইংরেজি কবিতা, ইংরেজিতে প্রবন্ধ, নিবন্ধ এগুলি পাঠাতেন এবং সেগুলি ছাপা হতো। বিনিময়ে তিনি কিছু সম্মানীয় পেতেন। বুঝতে পারলেন? কোন কোন পত্রিকায়? মাদ্রাজ থেকে বের হওয়া মাদ্রাজ সার্কুলার, স্পেকটেটর, আর কলকাতা থেকে বের হওয়া ক্যালকাটা রিভিউ। এই সমস্ত পত্রিকায় কি করতেন? এই সমস্ত পত্রিকায় তিনি লেখা দিতেন, কবিতা দিতেন, প্রবন্ধ দিতেন। কি নামে দিতেন? লেখকের নাম ছিল টিমোথি পেন পোয়েম। তারপরে একসময় তিনি ওখানকার একটি পত্রিকা, মাদ্রাজের একটি পত্রিকা হিন্দু ক্রনিক্যাল, ক্রনিক্যাল, এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পান। কোনো বই আছে সহকারী সম্পাদক, কোনো বই আছে সম্পাদক। জি, হিন্দু ক্রনিক্যাল। তাহলে মাইকেল মধুসূদন দত্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত সম্পাদিত পত্রিকার নাম কি? যদি কখনো এই জটিল প্রশ্নটি আসে তাহলে তার উত্তর দিবেন হিন্দু ক্রনিক্যাল। মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকা হিন্দু ক্রনিক্যাল। এই পত্রিকার একসময় সম্পাদকের দায়িত্ব পান মধুসূদন দত্ত এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্কুলে তিনি শিক্ষক হিসেবে নিয়োগ পান। প্রথমে একটি খ্রিস্টানদের একটি স্কুলে নিয়োগ পেয়েছিলেন, পরবর্তীতে তিনি ওখান থেকে একটি বড় স্কুল মাদ্রাজের কি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্কুল, মাদ্রাজ ইউনিভার্সিটি স্কুলে তিনি ইংরেজি শিক্ষক হিসাবে একটু ভালো পদে, দ্বিতীয় শিক্ষক বলা হয়, সেকেন্ড টিচার পদে নিয়োগ পেলেন এবং তার জীবনটা একটু সচ্ছল হলো। কিন্তু তার মনের মধ্যে খুবই কষ্ট। জি, মনের মধ্যে কষ্ট কেন? কষ্ট হচ্ছে এই জন্য যে লেখালেখি করে তিনি সুনাম কামাতে পারছেন না। মাইকেলের ছিল প্রচন্ড যশ অভিলাষ। মাইকেলের দোষ বা গুণ যাই বলে সেটা একটাই ছিল, কি? প্রচন্ড কি যশ। কি কত সালে? রাজকুমার স্যার কত সালে? কি কত সালে রে ভাই? কি কত সালে? তো এই বিশপস কলেজে ইংরেজির দ্বিতীয় সেকেন্ড টিচার পদে নিয়োগ পেলেন। হিন্দু ক্রনিক্যাল পত্রিকার সম্পাদক 1848 সালে। এই ঘটনাগুলি সবই কি 1848 সালে। জি, রাখলাম কই। এরপর একটা কবিতার বই লিখলেন মাইকেল মধুসূদন দত্তের। প্রথম গ্রন্থের নাম কি? দ্য ক্যাপটিভ লেডি। জি, কত সালে? 1849। মাইকেল মধুসূদন দত্তের জি প্রথম গ্রন্থের নাম কি? দ্য ক্যাপটিভ লেডি। কোথা থেকে প্রকাশিত হয়? জি, রাজকুমার জি 1848 পত্রিকার সম্পাদক হন 1848 সালে। তো এই ক্যাপটিভ লেডি মাইকেল মধুসূদন দত্তের প্রথম গ্রন্থের নাম কি? প্রথম গ্রন্থ। এর আগে তিনি অনেক কবিতা লিখেছেন, কিন্তু প্রথম গ্রন্থের নাম হচ্ছে কি? প্রথম গ্রন্থের নাম কি? দ্য ক্যাপটিভ লেডি। এটি বের হয় কত সালে? মাইকেলের প্রথম গ্রন্থ কত সালে প্রকাশিত হয়? 1849 সালে। কোথা থেকে? মাদ্রাজ থেকে।
তার সাথে আরও দুটি ইংরেজি গ্রন্থ তিনি লিখেছিলেন, যদিও এই গ্রন্থগুলি সম্পূর্ণ অসম্পূর্ণ গ্রন্থ। একটি হচ্ছে ভিশন অফ দ্য পাস্ট, ভিশন অফ দ্য পাস্ট, হচ্ছে রিজিয়া। রিজিয়া ছিল নাটক, জি। মাইকেল মধুসূদন দত্তের ইংরেজিতে লেখা গ্রন্থ, মাইকেল মধুসূদন দত্তের ইংরেজিতে লেখা গ্রন্থগুলো কি কি? ক্যাপটিভ লেডি, ভিশন অফ দ্য পাস্ট এবং রিজিয়া, জি। এগুলো সব অসম্পূর্ণ। রিজিয়া অসম্পূর্ণ নাটক, এটা মাইকেলের ইংরেজি নাটক। মাইকেল মধুসূদন দত্তের ইংরেজি নাটকের নাম হচ্ছে রিজিয়া, জি। তো প্রথম কাব্য দ্য ক্যাপটিভ লেডি, ঠিক আছে, তার পাশাপাশি তিনি লিখেছিলেন ভিশন অফ দ্য পাস্ট এবং রিজিয়া নামক একটি ইংরেজিতে নাটক। এইভাবে বিপুলভাবে সাহিত্য চর্চা শুরু করলেন এবং তার উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল খ্যাতি, যশ, প্রতিপত্তি, সুনাম, কিন্তু কিছুই পেলেন না, কিছুই পেলেন না। তার এই লেখা কেউ পড়লো না, বাঙালিরা তো পড়লই না। ইংরেজদের যাদের তিনি 2-4 কপি দিলেন পড়ার জন্য, যে সৌজন্য করে পড়ে তারা প্রশংসা করবে, খুশি হবে, বলবে যে মাইকেল একটা মাল, হ্যাঁ, কিন্তু খুশি তো হলোই না। ইংরেজরা পড়ে পরামর্শ দিল, শুভাকাঙ্ক্ষীরা, যে মাইকেল তুমি ইংরেজিতে না লিখে বরং মাতৃভাষা লেখো, কারণ সাহিত্য মাতৃভাষা ছাড়া সাহিত্য চর্চা খুব কঠিন। মনে করেন কথা বলা, ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ আই লাভ ইউ স্টুপিড লানসন ইডিয়ট, এই কথা বলা আর সাহিত্য লেখা দুটো আলাদা। আপনি বাংলায় কথা বলতে পারেন সুন্দর, তার মানে কি সাহিত্য লিখতে পারেন? সাহিত্য হচ্ছে একেবারে অন্তর আত্মা থেকে আসে। মাতৃভাষা ছাড়া সাহিত্য রচনা করা খুবই টাফ, কারণ সাহিত্যের সাথে মানুষের কি মমত্ববোধ, অন্তর আত্মার একটা জড়িত আছে। কাজেই আমি অন্য ভাষা পারি মানে সে ভাষায় সাহিত্য লিখতে পারবো, বিষয়টা তো সহজ নয়। তো ইংরেজ বন্ধুরা তাকে পরামর্শ দিল যে তোমার যে ভাবটা আছে, তুমি যদি ইংরেজিতে না লিখে বাংলায় লেখার চেষ্টা করো তাহলে মানে ভালো হবে। মাইকেল এতে খুব মনক্ষুণ্ণ হলেন, খুব দুঃখ পেলেন, হতাশ হলেন। কিন্তু তার স্বপ্ন, তখন তিনি ভাবলেন যে না, আসলে এই ভারতবর্ষে থেকে আমাকে কেউ বুঝবে না, আমার কেউ মূল্য দিবে না, এই সমস্ত ভেতো বাঙালিরা আমার মূল্য দিবে না, আমাকে কোথায় যেতে হবে? লন্ডন। লন্ডন স্বপ্ন দেখতে শুরু করলেন যে এই ভারতবর্ষে আমার প্রতিভার মূল্য এরা কেউ বুঝবে না, এরা আমাকে মূল্য দিবে না, মূল্যায়ন করবে না, এদের কাজে আমাকে ইংল্যান্ড যেতে হবে। এরকম স্বপ্ন দেখা শুরু করলেন, লিখতে থাকলেন আর ইংল্যান্ড যাওয়ার প্ল্যান করতে থাকলেন। এর মধ্যে প্রথম খ্রিস্টান মেয়ে প্রথম বিয়ে করে ফেলেছেন ইংরেজ, প্রথম স্ত্রী মনে আছে তো, রেবেকা ম্যাকটাভিস। প্রথম স্ত্রী রেবেকা ম্যাকটাভিসের সঙ্গে তার বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন এর মধ্যে, অর্থাৎ এই সময়টায় তার জীবনে প্রথম স্ত্রীর আবির্ভাব ঘটেছে। ইংরেজি সাহিত্যগুলো লিখলেন এবং বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করছেন। কিভাবে? ইংরেজ রমণীকে বিয়ে করেছেন, কেন জানেন? ইংরেজ রমণীকে বিয়ে করেছেন কেন? খ্রিস্টান মেয়ে রেবেকা ম্যাকটাভিসকে বিয়ে করেছেন কেন? যাতে সহজেই কি বিদেশ যেতে পারেন। এখন অনেকে আছে কি করে, দেখবেন পত্রিকা বিজ্ঞাপন দেয়, বিদেশি মেয়েদেরকে বিয়ে করতে চায় বিদেশ যাওয়ার জন্য, ঠিক আছে। এখন খোরশেদ আলম খোকন ভালো যদি লিখতো তাহলে অবহেলিত হয়তো সমকালে হতো, কিন্তু ভালো লেখার মূল্যায়ন তো ভাই কোনো না কোনো কালে হতোই। খোরশেদ আলম খোকন, বাবা তোমার জন্য বলছি, যদি ভালো লেখা কেউ লেখে, তো যদি মানুষ অবহেলা করেও কোনো ষড়যন্ত্র করে, সেই লেখার মূল্যায়ন কোনো না কোনো কালে হবেই। তো তার লেখার মান যে ইংরেজি ভালো ছিল না, সেটি বোঝাই যায় যে তার লেখা মূল্যায়িত কোনোভাবেই হয়নি। জি, যদি ভালো মানের লেখা হতো তাহলে নিশ্চয় কোনো না কোনো সময় কি আপনার প্রতিভা যদি থাকে, মেধা যদি থাকে, তাহলে আপনাকে কেউ ষড়যন্ত্র করে আটকে রাখতে কি পারবে না বাবা। কাজে লেখার মান ভালো থাকলে নিশ্চয় মাইকেলের ইংরেজি লেখাগুলি কোনো না কোনো সময় ঠিকই মূল্যায়িত হতো। কিন্তু যেহেতু লেখার মান যেহেতু মূল্যায়িত হয়নি ভালো মতো, কাজে ধরে নেওয়া যায় যে তার লেখার মান, ইংরেজি লেখা সাহিত্যের মান কি খুব বেশি ভালো ছিল না। জি, আচ্ছা। এর মধ্যে 1855 সালে তার জীবনে খবর হলো তার পিতা রাজনারায়ণ দত্ত মারা গেলেন। 1855 সালে তার পিতার কি
পিতৃবিয়োগ অর্থাৎ পিতার মৃত্যু, রাজনারায়ণ দত্ত মারা গেলেন, সেই খবর তার কাছে এলো। বুঝতে পারলেন? যখন পিতা মারা গেলেন তখন তিনি পিতার মৃত্যুর সংবাদ পেয়ে আবার ফিরে গেলেন তার বাড়িতে, সেখানে গেলেন এবং ওই বছরে তার প্রথম স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটল। প্রথম স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে গেল, তার সাথে বনিবনা হচ্ছিল না, নানান কারণে তার সাথে মানসিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল। 1855 সালে তার পিতৃবিয়োগ এবং ওই বছরের প্রথম স্ত্রী রেবেকা ম্যাকটাভিসের সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। 1 বছর বাড়িতে ছিলেন তিনি, তারপর তিনি সেখান থেকে আবার কোথায় চলে এলেন? কলকাতায় চলে এলেন। বাড়ি মানে যশোরে ছিলেন, জি যশোরে ছিলেন। তারপর যশোর থেকে কি পরের বছর তিনি 56 সালের দিকে তিনি চলে এলেন কলকাতায়। কলকাতায় প্রত্যাবর্তন করলেন এবং কলকাতায় এসে ওখানকার একটা পুলিশ কোর্ট বলা হয়, কলকাতার পুলিশ কোর্ট, জি পুলিশ কোর্টে দোভাষীর চাকরি নেন, দোভাষী ইন্টারপ্রেটার কোর্টে, যে পুলিশ কোর্টে দোভাষীর চাকরি নিলেন। আপনারা জানেন যে সেই সময়ের জজ সাহেবরা ছিল ইংরেজ, জজ সাহেবরা ছিল কি ইংরেজ, কিন্তু সাক্ষী বা উকিল বা আসামি তারা তো ছিল বাঙালি বা ভারতীয়। ফলে আসামিরা কি বলে বা সাক্ষী কি বলে এইটা তো জজ বুঝতে পারতো না। ফলে একজন করে ইন্টারপ্রেটার দোভাষী রাখা হতো, অর্থাৎ আসামিদের কথা জজকে ইংরেজিতে করে দেওয়া বা জজের আদেশ বা জজের প্রশ্নগুলি আসামিদের কি করে বাংলায় করে দেয়। এই পদে নিয়োগ পেয়েছিলেন মধুসূদন দত্ত। এবং ইতিমধ্যে যেটা করেছেন যে মাইকেল মধুসূদন কিন্তু জমিদার, সম্ভ্রান্ত জমিদার ছিলেন, তার পিতা রাজনারায়ণ দত্ত তিনিও ছিলেন আইন ব্যবসায়ী, আর কি আইন ব্যবসায়ী। কিন্তু মাইকেল যেহেতু খ্রিস্টান হয়ে গেছিলেন, যে তার পিতা তাদের যত সম্পদ ছিল সবগুলি কি ওই হিন্দু কল্যাণ ট্রাস্টে দিয়ে দিয়েছিলেন। মাইকেল মধুসূদন ভেবেছিল যে তার সমস্ত সম্পত্তির মালিক সে হবে পিতার মৃত্যুর পরে, কিন্তু দুর্ভাগ্য মাইকেলের পিতা রাজনারায়ণ দত্ত এত একনিষ্ঠ হিন্দু ছিলেন যে খ্রিস্টান সন্তানকে তার সম্পত্তি দেননি। তিনি তার সম্পদগুলো দান করে গিয়েছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্ট বা হিন্দু দেবোত্তর সম্পত্তি হিসাবে উইল করে গিয়েছিলেন। ফলে মাইকেল মধুসূদন দত্ত তার বাড়ি থেকে বিফল মনোরথ বা ভগ্ন মনোরথ নিয়েই ফিরে এসেছিলেন এবং কলকাতায় এসে জীবিকা নির্বাহের জন্য তিনি কি পুলিশ কোর্টে দোভাষীর চাকরি নিয়েছিলেন এবং ওখানে তিনি বিয়ে করলেন পরবর্তীতে। দ্বিতীয় স্ত্রী তার ফরাসি নাগরিক, ফরাসি, বুঝতে পারলেন, ফরাসি স্ত্রী কে? হেনরিয়েটা, হেনরিয়েটা সোফিয়া, ফরাসি নাগরিক হেনরিয়েটা সোফিয়াকে বিয়ে করলেন এবং কলকাতা পুলিশ কোর্টে দোভাষী হিসেবে তিনি চাকরি নিয়ে জীবিকা অর্জন করছিলেন। লেখালেখির প্রতি তার কি জীবনের ইতি টেনেছেন। লেখালেখি জীবনের যে আগ্রহ, যে আকাঙ্ক্ষা, যে স্পৃহা নিয়ে তিনি লেখক হতে চেয়েছিলেন, মানুষের কাছে ছ্যাঁকা খেয়ে, বকা খেয়ে, অপমানিত হয়ে, নিগৃহীত হয়ে, যে তার জীবনের এই লেখালেখির স্বপ্ন তার কি হলো? একদম বিনষ্ট হয়ে গেল। তিনি তার দ্বিতীয় স্ত্রীকে সাথে নিয়ে একটা কেরানি টাইপের একটি ছোটখাটো একটি দোভাষী পদে চাকরি করে জীবনটা নির্বাহ করছিলেন। এই সময় কলকাতার বেলগাছিয়া রঙ্গমঞ্চ ছিল, কলকাতার বেলগাছিয়া, এই বেলগাছিয়া রঙ্গমঞ্চে নাটক, মনে আছে বেলগাছিয়া নাট্যশালার কথা? জি, বেলগাছিয়া নাটকের ইতিহাস দেখবেন, বেলগাছিয়া নাট্যশালা, বেলগাছিয়া নাট্যশালা বলা হয় বা বেলগাছিয়া রঙ্গমঞ্চ। এই বেলগাছিয়া নাট্যশালায় নাটকের অভিনয় হতো। ততদিনে কিন্তু নাটক লেখা শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে 1862 সালে নাটক লেখা শুরু হয়েছে। তারও আগে কিন্তু নাটক 1852 সাল থেকে, 62তে না সরি 1852 সাল, মনে আছে তো? নাটকের ইতিহাস মনে আছে? ভদ্রার্জুন, তারপরে তাই না, তারাচরণ শিকদারের ভদ্রার্জুন, জি.সি. গুপ্তের কীর্তিবিলাস, রামনারায়ণ তর্করত্নের, এই সমস্ত নাটক। তো এরকম নাটক মঞ্চায়ন, বেলগাছিয়াতে নাটক মঞ্চায়ন হতো। রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী একটি নাটক, রামনারায়ণ তর্করত্নের একটি নাটক, জি রত্নাবলী, অভিনয় হবে বেলগাছিয়া নাট্যশালায়। তো বেলগাছিয়া নাট্যশালায় নাটকের অভিনয় হতো এবং তখনকার দিনে যেহেতু সম্ভ্রান্ত প্রশাসকরা ছিলেন ইংরেজ,
এখন যেমন আমরা কোথাও নাটক করলে বা কোনো অনুষ্ঠান হলে কি করা, এমপিকে দাওয়াত দেওয়া হয়, উপজেলা চেয়ারম্যানকে বা আওয়ামী লীগের সেক্রেটারি বা সভাপতিকে দাওয়াত দেওয়া হয়, না দিলে তো ঝামেলা হয়, তাই না? অনুষ্ঠান এলাকায় করবেন আর নেতাদের দাওয়াত দেবে না, তা কি হয়? তো বেলগাছির রঙ্গমঞ্চে যখন বাংলা নাটক করা হতো, অতিথি করা হতো কাদেরকে? ইংরেজ যারা ইংরেজ ছিলেন, জি ইংরেজ যারা সেই সময় যারা ওই হত্যাকর্তা ছিলেন, জি তাদেরকে অতিথি করা হতো। ইংরেজরা কেউ কেউ আসতেন শখের বসে, বউটো নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে বাংলা নাটক দিয়ে মজা করার জন্য। তো তারা যখন আসতেন বাংলা নাটক দেখবেন, তো তাদেরকে কি করা হতো, ওই বাংলা নাটকের ইংরেজি করে তাদের হাতে দেওয়া হতো পড়ার জন্য, যেন তারা নাটকটা কিছুটা বুঝতে পারেন। অভিনয়টা হতো বাংলা নাটক, কিন্তু ইংরেজ যারা অতিথি আসতো তাদের কাছে কি করা হতো, এই বাংলা নাটকের ইংরেজি অনুবাদ করে তাদের হাতে ধরিয়ে দেওয়া হতো, যাতে তারা ইংরেজি নাটকটা পড়ে বাংলা নাটকটা কিছুটা বুঝতে পারে। তো রত্নাবলী নাটকের অভিনয় হবে, রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটক অভিনয় হবে বেলগাছি রঙ্গমঞ্চে। এই নাটকটি অনুবাদ করার দায়িত্ব দেওয়া হলো মধুসূদন দত্তকে, কারণ সবাই জানতো মধুসূদন ভালো ইংরেজি জানে, ইংরেজিতে দক্ষ। যে মধুসূদন দত্তের পর ভার পড়লো যে এই রত্নাবলী নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য। মধুসূদন অনুবাদ করলেন, যথারীতি নাটকটা অভিনয় হলো, এবং মধুসূদনকে ওই যেহেতু অনুবাদ করতে দিলেন, সেই সূত্রে তাকে অনুষ্ঠানে ডাকা হলো নাটকটি দেখার জন্য। তিনি দেখতে এলেন, দেখে খুবই বিরক্ত হলেন। সবাই প্রশংসা করছে, রত্নাবলী নাটক মঞ্চে দেখে সবাই রামনারায়ণের প্রশংসা করছে, আহ কি সুন্দর নাটক, ও প্রশংসা করছে। মাইকেলের মনে জিদ চাপলো, রাগ হলো তার। মাইকেল তো এটাই চান, প্রশংসা চেয়েছিলেন জীবনে, যে মানুষ তার প্রশংসা করবে, সুনাম করবে, কিন্তু কেউ তার সুনাম প্রশংসা করেনি। সাহিত্য লিখে সুনাম প্রশংসা করছে রামনারায়ণ তর্করত্নের। এইবার জিদ চাপলো, মনে খুবই কষ্ট পেলেন। এইবার তিনি বাড়িতে গিয়ে নিজের নাটক লেখা শুরু করলেন জিদ থেকে, এবং বন্ধুদের বললেন যে এসব নাটক কোনো নাটক হলো, সি এগুলো কোনো নাটক। বন্ধুরা অপমান করলো যে ধুর বেটা, তুই বাংলা সাহিত্যের কি বুঝিস? বলে দেখ আমি নাটক লিখবো। এবার নাটক লিখলেন কি, শর্মিষ্ঠা। এই জিদ করে নাটক লেখা শুরু করলেন শর্মিষ্ঠায়, যে জিদের বসে বাংলা সাহিত্যে আবির্ভাব 1858 সালে, আর 1859 সালে এই নাটকটি প্রকাশিত হলো। জি, শর্মিষ্ঠা বাংলা সাহিত্যে মাইকেল রচিত প্রথম নাটক, এবং প্রথম নাটকে হিট। প্রথম নাটকে কি হিট। এবং লিখলেন এই নাটকের প্রস্তাবনা ভূমিকায় অলিক কুনাট্যর রঙ্গে মজে লোক রাড়ে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। তাচ্ছিল্য করলেন ওই সময়ের নাটক লেখকদের এবং দর্শকদের। অলিক কুনাট্য রঙ্গে, অলিক কুনাট্য রঙ্গে মজে লোকে রাড়ে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। মাইকেল মধুসূদন দত্ত সেই নাটকের প্রস্তাবনায় লিখলেন যে অলিক কুনাট্য রঙ্গে, অলিক কুনাট্য রঙ্গে মজে লোকে রাড়ে বঙ্গে, মজে লোকে রাড়ে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। অর্থাৎ এই যে আজে বাজে অগামগা জগা নাটক দেখে কি মানুষ একেবারে মজে যাচ্ছে, গদগদ হয়ে যাচ্ছে, এইটা দেখে আমার প্রাণে সহ্য হচ্ছে না। যে রাঢ়বঙ্গের মানুষ, রাঢ়বঙ্গের লোক আজে বাজে কুনাট্য মানে খারাপ নাটক দেখে কি আনন্দে বিহ্বল হচ্ছে, বিভোর হচ্ছে, এইটা দেখে আমার প্রাণে আর সহ্য হলো না। তাই আমি কি নাটক লেখা শুরু করলাম। এবং এই যে শর্মিষ্ঠা নাটক লিখে সেটা আবারও বেলগাছিয়াতে মঞ্চায়িত হলো, এবং এই নাটক মঞ্চায়নের সাথে সাথে মানুষ কি অজ্ঞান হয়ে গেল যে কি এটা। এর আগে যে নাটক দেখেছে সেগুলো ছিল গদ বাঁধা, সংস্কৃত ঘেঁষা। আগের নাটকগুলি ছিল, মাইকেলের আগের নাটকগুলো ছিল কি সংস্কৃত স্টাইল, সংস্কৃত ঘেঁষা, প্রাচীন রীতির। আর মাইকেল মধুসূদন দত্ত ভারতীয় চরিত্র নিলেন। এই শর্মিষ্ঠা কিন্তু কি জি মহাভারতের, জি শর্মিষ্ঠা যজাতি দেবযানী, ভারতীয় কাহিনীটা নিলেন, কিন্তু স্টাইল বা ফ্যাশন যুক্ত করলেন কি ওয়েস্টার্ন। এইটাই মাইকেলের কৃতিত্ব। ভারতীয় চরিত্র নিলেন, ঘটনা নিলেন, কাহিনী নিলেন, কিন্তু জামা কাপড় পরালেন কি জি ওয়েস্টার্ন। ফলে মানুষের চোখে ধাঁধা লেগে গেল।
মাইকেলের সকল নাটকের কাহিনী বা গ্রন্থের কাহিনী ভারতীয়, কিন্তু তার স্টাইল, তার ফ্যাশন, তার ডিজাইন কিংবা তার গঠন কাঠামোটা কি ওয়েস্টার্ন। এই শর্মিষ্ঠা মাইকেল মধু যখন লিখলেন এবং যখন তিনি মানুষ প্রশংসা করলো, তার বাহবা দিল, এইবার মাইকেলের সাইকেল চালানোর গতি বেড়ে গেল। ওরে সর্বনাশ, এটাই তো তিনি চান। মাইকেল তো একটা জিনিস জীবনে চেয়েছেন, প্রশংসা, সুনাম, মানুষ তাকে যশ করবে, বাহবা দিবে। যখন শর্মিষ্ঠা নাটক লিখে পেয়ে গেলেন, এইবার তাকে আর কে ঠেকায়। এইবার পরের বছর 1860 সালে লিখে ফেললেন পদ্মাবতী। জি, ওই যে কাহিনী ভারতের হিন্দি পদ্মাবত কাহিনী, ওই যে পদ্মাবতী মনে আছে তো, ওই যে আলাউলের পদ্মাবতী, জি ওই একই পদ্মাবতী মাল। আলাউলের যে পদ্মাবতী কাব্য, সেই পদ্মাবতীকে নিয়েই মাইকেল লিখলেন নাটক। তাহলে কাহিনীটা ভারতীয়, কিন্তু স্টাইল, ডিজাইন, স্ট্রাকচারটা কোথাকার? ওয়েস্টার্ন। পদ্মাবতী 1860। এবার মাইকেলকে আর পাইকে, চারিদিকে প্রশংসার বন্যা শুরু হয়ে গেল। মানুষ মাইকেলের নাটক দেখতে পাগল হয়ে গেল। এবার মাইকেল বুঝতে পারলেন যে ইংরেজি সাহিত্যের পিছনে যতদিন ধরে তিনি ছুটেছেন, ততদিন যদি তিনি ইংরেজি সাহিত্যের পিছনে না ছুটতেন, তাহলেই কি তার ভালো হতো। তিনি বুঝতে পারলেন, অনুভব করলেন, অনুধাবন করলেন, এবং এই অনুধাবন থেকে তিনি 1860 সালে দুটো গ্রন্থ লিখলেন। জি, কি গ্রন্থ? একটি গ্রন্থের নাম হচ্ছে একেই কি বলে সভ্যতা। একেই কি বলে সভ্যতা, রস্বইকার। মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রহসন একে কি বলে সভ্যতা। এবং শুধু মাইকেলের প্রথম না, বাংলা সাহিত্যের প্রথম, এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক প্রহসন। বাংলা সাহিত্যের প্রথম প্রহসন একে কি বলে সভ্যতা। কত সালে? 1860 সালে। বাংলা সাহিত্যের প্রথম প্রহসন, শুধু বাংলা সাহিত্যের প্রথম প্রহসন না, কে? মাইকেল মধুসূদন দত্তের প্রথম, বাংলা সাহিত্যের প্রথম, বাংলা সাহিত্যের প্রথম সার্থক। বিষয়বস্তু কি? ওই যে যেটা তিনি ইয়ং বয়সে ভেবেছিলেন যে পাশ্চাত্য জীবনটাই জীবন, ওয়েস্টার্ন জীবনটাই জীবন, বাঙালি ফাঙালি এই জীবন কোনো জীবন না, মদ খাও, মেয়ে মানুষ নিয়ে ফুর্তি ফার্তি করো, এটাই আসলে সভ্যতা। পরবর্তীতে এসে বুঝতে পারলেন, ইংরেজদের কাছে ছ্যাঁকা খেয়ে, ইংরেজদের কাছে অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে তিনি বুঝলেন আসলে যে ইংরেজি সভ্যতা নয়, সভ্যতার নাম ইংরেজরা যা করে তা অসভ্যতা। এবং তিনি এই গ্রন্থের মাধ্যমে এই প্রহসন সেটাই তুলে ধরলেন। এই যে বহুগামিতা, জি, বহু নারী নিয়ে নাচানাচি, মদ খাওয়া, রাস্তায় মাতলামি করা, এই বিষয়গুলো, এইগুলো যে তৎকালীন ইয়ং সম্প্রদায় করতো এবং সভ্যতা বলে মনে করত, সেগুলোই মাইকেল তুলে ধরলেন, বুঝাতে চাইলেন যে সভ্যতার নামে আমরা যা করছি সেগুলো আসলে সভ্যতা না, কি অসভ্যতা। এরপরে তিনি আরেকটি প্রহসন লিখলেন, বুড়ো শালিকের ঘাড়েরও। বুড়ো শালিকের ঘাড়েরও, এটা আমি আপনাদের এর আগে বলেছি হয়তো প্রহসন পড়াতে গিয়ে, যে বুড়ো শালিকের ঘাড়েরও। এটিও 1860 সালে, একই সালে দুটো প্রহসন লিখেছেন। এটি বলেছি বুড়ো বয়সে যে বিয়ে করার ভীমরতি, জি হ্যাঁ, বুড়ো বয়সে বিয়ে করার যে ইচ্ছা, ভীমরতি, জি, বুড়ি শালিক না রে বাবা, আনামুল হক, বুড়ি না রে বাবা, বুড়া শালিক, জি, বুড়ো শালিকের ঘাড়েরও। বুড়ো বয়সে আবার যে বিয়ে করার ভীমরতি, বুড়ো বয়সে আবার ইয়ং মেয়ে বিয়ে করার যে স্পৃহা পুরুষদের, সেটি যে নেতিবাচক, সেটি ভালো বিষয় না, খারাপ বিষয়, এটা তুলে ধরার জন্য মধুসূদন দত্ত দ্বিতীয় প্রহসন লিখলেন, বুড়ো শালিকের ঘাড়েরও। জি, এই দুটি মধুসূদনের প্রহসন। এরপরে 1861 সালে তিনি আরেকটি গ্রন্থ লিখলেন, যেটি তাকে সবচেয়ে মহিমা এবং শ্রেষ্ঠত্ব দিয়েছে। মাইকেলের সর্বশ্রেষ্ঠ, সর্বগ্রহণযোগ্য এবং সবচেয়ে জনপ্রিয় সাহিত্য কীর্তিটির নাম হচ্ছে, জি কি, 1861 সালে কি, মেঘনাদ বধ। জি, মাইকেল
মধুসূদন দত্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ যে অবিসংবাদী গ্রন্থের নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। সালটি অতি 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 গুরুত্বপূর্ণ। জি, 1861 সালে এবং মাইকেল মধুসূদন দত্তর এই গ্রন্থটিকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে মনে করা হয়। জি, তো মেঘনাদ বধ নিয়ে আবার আসছে। এটি হচ্ছে তার রচিত মহাকাব্য, মাইকেল মধুসূদন দত্ত রচিত একমাত্র মহাকাব্য, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য এবং বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহাকাব্য। মাইকেল যা কিছু লিখেছেন, ভালো করে শুনে করতে, মাইকেল যা কিছু লিখেছেন অশ্রেষ্ঠ কোনো কিছুই নাই। মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন আর অশ্রেষ্ঠ হয়েছে এমন ঘটনা কি নাই। যা লিখেছেন তাই শ্রেষ্ঠ, যা লিখেছেন তাই শ্রেষ্ঠ। অথচ এই মাইকেল জি বাংলা সাহিত্যকে বলেছেন মেছুনির মুসি ম্যাথরের চন্ডালের ভাষা। তিনি প্রথম জীবন থেকে যদি বাংলা ভাষায় সাহিত্য লিখতেন তাহলে আপনারা অবশ্য বিপদে পড়তেন, যে আপনাদের বিপদ হতো, এত সাহিত্য লিখলে এত মনে রাখা লাগতো। ভালো হয়েছে আপনারা বেঁচে গেছেন, জি জীবনের অল্প কয়েকটা বছর সাহিত্য লিখেছেন। আচ্ছা, তাহলে মাইকেল আমরা যেই কথা এখন যাব, যে যেই মধুসূদন দত্ত বাংলা ভাষায় সাহিত্য লিখতে চাননি, বাংলা ভাষায় সাহিত্যিক হতে চাননি, সেই মধুসূদন দত্ত বাংলা ভাষায় কি কি করেছেন দেখেন। বাংলা সাহিত্যে কি নাটকের জনক, নাটকের জনককে মাইকেল। জি, প্রহসনের জনককে মাইকেল। জি, পত্রকাব্যের জনককে মাইকেল। অমিত্রাক্ষর ছন্দের জনককে মাইকেল। প্রহসনের জনককে মাইকেল। নাটকের জনক, প্রহসনের জনক, পত্রকাব্যের জনক, অমিত্রাক্ষর ছন্দের জনক, প্রহসনের জনক, মহাকাব্যের জনক, আধুনিক কবিতার জনক, আধুনিক যুগের জনক বা আধুনিক যুগের কি উদ্গাতা। চিন্তা করেন যে যেই মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় সাহিত্য লিখতেই চাননি, সেই মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় নাটকের জনক, প্রহসনের জনক, পত্রকাব্যের জনক, তারপর আরো আছে সনেটের জনক, সনেটের জনক, নাটকের জনক, প্রহসনের জনক, পত্রকাব্যের জনক, অমিত্রাক্ষর ছন্দের জনক, প্রহসন দুইবার লিখেছি, তাহলে এখানে সনেট লিখে নেন। জি, তাহলে হয়ে গেল সনেটের জনক। প্রহসন দুইবার লিখেছি, তাহলে সনেট। জি, নাটকের জনক, প্রহসনের জনক, পত্রকাব্যের জনক, অমিত্রাক্ষর ছন্দের জনক, সনেটের জনক, মহাকাব্যের জনক, আধুনিক কবিতার জনক, আধুনিক যুগের জনক, আধুনিক যুগের উদ্গাতা। এবং একটি প্রশ্ন দেখবেন আপনারা কনফিউশন থাকেন, বাংলা সাহিত্যের জনককে। যদি এই প্রশ্নের সদুত্তর নাই, বাংলা সাহিত্যের আসলে কোনো জনক নাই, বাংলা সাহিত্যের বিভিন্ন শাখার জনক আছে, সম্পূর্ণ বাংলা সাহিত্যের কেউ জনক নাই। তারপরেও যদি প্রশ্ন করে কোনো অগামগা শিক্ষক যদি করেই ফেলে, তাহলে তার সদুত্তর হওয়ার কথা কে মাইকেল, যিনি এত কিছু জন্ম দিয়েছেন, তিনি বাংলা সাহিত্যের জনক। মনে থাকবে, বাংলা সাহিত্য আসলে টোটাল বাংলা সাহিত্যের কেউ জনক নাই, বিভিন্ন ধারার জনক আছে। তারপরেও এরকম প্রশ্ন আপনারা করেন কেন আল্লাহ জানে, বা কোনো পরীক্ষক মগা পরীক্ষক আছে যারা করে ফেলে। তো বাংলা সাহিত্যের জনক নাই, বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার জনক। তারপরেও যদি বাংলা সাহিত্যের জনক এই প্রশ্নটি কেউ করে বা কখন আসে, তার যৌক্তিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। জি, আচ্ছা, এখন আমরা আসি তাহলে নাটকের জনক। তাহলে বুঝলেন নাটক, তার শর্মিষ্ঠা, তার পদ্মাবতী। তাহলে নাটক কি মাইকেলের? নাটকের জনক শর্মিষ্ঠা, মাইকেলের নাটক শর্মিষ্ঠা, মাইকেলের নাটক পদ্মাবতী 1860 সালে। এর বাইরে তিনি আরো দুটি নাটক লিখেছেন, যদিও জনপ্রিয়তা পায়নি। একটি হচ্ছে মায়া কানন। জি, মায়া কানন। আরেকটি নাটক মায়া কানন। এটি মাইকেলের দুই একটি যে অপ্রধান লেখা আছে যেগুলি জনপ্রিয়তা পায়নি, তাদের মধ্যে একটি মায়া কানন। মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক শর্মিষ্ঠা, নাটক পদ্মাবতী, নাটক মায়া কানন।
আর ইংরেজি নাটক রিজিয়া, মনে থাকবে? নাটকের যে তালিকা করেন, মাইকেল রচিত নাটক, নাটক শর্মিষ্ঠা, নাটক পদ্মাবতী, নাটক মায়াকানন, আর নাটক হচ্ছে রিজিয়া। প্রহসন দুটো লিখে দিয়েছি। পত্রকাব্য একটি, বীরাঙ্গনা, বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র পত্রকাব্য। বাংলা সাহিত্যের প্রথম, বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র পত্রকাব্য বীরাঙ্গনা। আচ্ছা, আর একটা জিনিসের জনক দেখছেন, মনে পড়ছে এত কিছু জনক, জি ট্র্যাজেডি জনক, ট্র্যাজেডি লিখে নেন, দেখছেন কেমনে এত কিছু জনক কেমনে মনে থাকবে বলেন? ট্র্যাজেডি জনক লেখেন, আমি বলছি একটু একটু, দেখা যাচ্ছে বোর্ডটা উপরে। ট্র্যাজেডির জনক, জি বাংলা সাহিত্যের জি প্রথম ট্র্যাজেডি এবং শ্রেষ্ঠ সার্থক ট্র্যাজেডি নাম কৃষ্ণকুমারী, লিখে নেন। কৃষ্ণকুমারীর নাটক, কৃষ্ণকুমারী 1861 সালে। জি, মাইকেলের জীবনের বেশিরভাগ গুরুত্বপূর্ণ লেখাগুলি 60-61। জি, তাহলে কৃষ্ণকুমারী 1861 সালে, এটি মাইকেল মধুসূদন দত্তের নাটক, কিন্তু কি জাতীয় নাটক? ট্র্যাজেডি নাটক, ট্র্যাজেডি। এবং এই ট্র্যাজেডিকে আমরা কি বলছি? ঐতিহাসিক ট্র্যাজেডি, লিখে নেন। ট্র্যাজেডির জনক, নাটকের জনক, ট্র্যাজেডির জনক, প্রহসনের জনক। জি, তাহলে নাটক, প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা, তারপরে নাটক পদ্মাবতী, এরপরে নাটক মায়াকানন, ইংরেজি নাটক রিজিয়া, আর ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। 1861 সালে কৃষ্ণকুমারী নাটকটি প্রকাশিত হয় এবং এই নাটকটিকে বলে ট্র্যাজেডি, বাংলা সাহিত্যের প্রথম প্রকৃত বা সার্থক ট্র্যাজেডি। কি জাতীয় ট্র্যাজেডি? এর নাম হিস্টোরিক্যাল ট্র্যাজেডি বা ঐতিহাসিক ট্র্যাজেডি। এই কৃষ্ণকুমারী নাটকের ট্র্যাজেডির উপাদান মাইকেল কোথা থেকে নিয়েছিলেন, এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ। আমি হয়তোবা বলেছি নাটকের ক্লাসে, মনে আছে আপনাদের? জি, রিপিট করছি না, তবে একবার মনে করে দিই যে কৃষ্ণকুমারী নাটকটি ইতিহাস থেকে নেওয়া হয়েছিল। মাইকেল টড, কর্নেল টড নামক একজন ইংরেজ ইতিহাসবিদের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান। মাইকেল মধুসূদন দত্ত কৃষ্ণকুমারী নাটকটির উপাদান একটি ইতিহাস গ্রন্থ থেকে সংগ্রহ করেছিলেন। কার ইতিহাস থেকে? কর্নেল টড নামক একজন ইংরেজ ইতিহাসবিদের একটি ইতিহাস গ্রন্থ, রাজস্থানের ইতিহাস, অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান। এই গ্রন্থ থেকে কৃষ্ণকুমারী নাটকের উপাদান নিয়েছিলেন। ফলে এটি ট্র্যাজেডি হলেও কল্পিত ট্র্যাজেডি নয়। কি ট্র্যাজেডি? ঐতিহাসিক ট্র্যাজেডি বা ইতিহাস আশ্রিত ট্র্যাজেডি। আচ্ছা, এরপর প্রশ্ন বললাম পত্রকাব্য বীরাঙ্গনা। বীরাঙ্গনা বাংলা সাহিত্যের প্রথম এবং কি? বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র পত্রকাব্য। বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র পত্রকাব্যের নাম হচ্ছে বীরাঙ্গনা। বীরাঙ্গনা, এটিও মাইকেল মধুসূদন দত্ত। চরিত্রগুলো নিয়েছেন ভারতীয় থেকে, কিন্তু স্টাইলটা নিয়েছেন কোথা থেকে? বাইরে থেকে। ইতালিয়ান কবি ওভিডাস, জি OVIDI, ওভিডাস। ইতালীয় কবি ওভিদ বলে সংখ্যা, ওভিদ। ইতালীয় কবি ওভিদের বা ওভিডাসের হেরোইডস, HEROI, হেরোইডস নামক কাব্য। ইতালীয় কবি ওভিডাস, জন ওভিডাস বা জন ওভিদের হিরোইডস নামক একটি কাব্য থেকে। জি, আগের ক্লাসে না রে বাবা, রূপক বাবা, আগের ক্লাসে না রে বাবা, নাটকের যেদিন ইতিহাস পড়াই, আগের ক্লাসে কৃষ্ণকুমারীর কথা বলিনি, আমি যেদিন নাটকের ইতিহাস পড়াই সেদিন বলেছিলাম, ওই ক্লাসটা ফলো করে দেখো, আগের ক্লাসে বলিনি। তাহলে বীরাঙ্গনা এই কাব্যটি মাইকেল কোথা থেকে নিয়েছিলেন? কোথা থেকে নিয়েছিলেন? নিয়েছিলেন ইতালীয় কবি ওভিডাসের হিরোইডস নামক কাব্য থেকে। হিরোইডস, বুঝতে পারলেন? হিরোইডস একটি পত্রকাব্য। এই হিরোইডস পত্রকাব্য, পত্র ছিল কয়টি? 21টি। তো পত্রকাব্য কি? পত্রাকারে কাব্য। এর আগে বলেছে পত্রাকারে কাব্য। হে প্রিয়, হে প্রিয়, হ্যাঁ ভালোবাসা দিও, তাই না, আমায় আর না কাঁদিও, হ্যাঁ এরকম করে কবিতায় কবিতায় পত্র, কবিতায় কবিতায়, কবিতার ঢঙে, কবিতার স্টাইলে যে পত্র, সেই পত্রকে বলা হয়
পত্রকাব্য। কাব্য কিন্তু কাব্যের স্টাইলটাকে কবিতার আকারে। তো বাংলা সাহিত্যে পত্রকাব্যের জনক এবং একমাত্র রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। তিনি ইতালীয় কবি ওভিডাসের হেরোইডস নামক একটি কাব্য থেকে কাব্যের অনুকরণে এই পত্রকাব্য রচনা করেছিলেন। এবং ওভিডাসের পত্রকাব্যের পত্র ছিল কয়টি? 21টি। এটি আমাদের দরকার নাই। মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্যের পত্র ছিল কয়টি? 11টি। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যে কয়টি পত্র ছিল? কয়টি? 11টি পত্র, 11টি মনে রাখবেন। আর 5টি ছিল অসম্পূর্ণ পত্র। যদিও তিনি 21টি পত্র লিখতে চেয়েছিলেন, মাইকেল পত্র লিখতে চেয়েছিলেন কি 21টি, কিন্তু তিনি 11টি পত্র লিখে থেমে গিয়েছিলেন এবং বাকি 5টি অসম্পূর্ণ পত্র ছিল। তাহলে বীরাঙ্গনা কাব্যের পত্রের সংখ্যা কয়টি? পত্রের সংখ্যা 11টি সম্পূর্ণ পত্র এবং 5টি কি অসম্পূর্ণ পত্র। জি, তাহলে পত্রকাব্য আপনারা বুঝতে পারলেন। এরপরে অমিত্রাক্ষর, নিশ্চয় বোঝেন অমিত্রাক্ষর। এর আগে বলেছি যে অমিত্রাক্ষর হচ্ছে মাইকেলের আগে বাংলা সাহিত্য কবিতা লেখা হতো মিল দিয়ে, অন্তমিল। মাইকেলের আগে ড্রামাটিক মনোলগ টাইপের কে লিখতেছে আল্লাহ জানে। মাইকেলের ক্লাসে বলবো আচ্ছা লিখে নে, তোরা তো যন্ত্রণা করে মারবি নে, গরুরা লেখ লেখ। কর্নেল টড, বইটার নাম ছিল ANNALS, অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান। নে গাধারা, অজ্ঞান হয়ে যাবি। নে হয়েছে, এবার খুশি হয়েছিস? নে, কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, এই ইতিহাস গ্রন্থ থেকে মাইকেল তার কৃষ্ণকুমারী নাটকের উপাদান নিয়েছিলেন। মাইকেল তার কৃষ্ণকুমারী নাটকের উপাদান কার গ্রন্থ থেকে নিয়েছিলেন? কার গ্রন্থ থেকে? তাহলে কর্নেল টডের। আর কোন গ্রন্থ থেকে? তাহলে কর্নেল টডের গ্রন্থের নাম হচ্ছে অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান। নে বাবা লিখে দিলাম, এবার তো হয়েছে, এবার তো খুশি হয়েছিস, এবার একটু হাস। হ্যাঁ, নে অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান। ঠিক আছে, এবার লিখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, নে। তাহলে কৃষ্ণকুমারী ট্র্যাজেডি, কিন্তু কি জাতীয় ট্র্যাজেডি? কল্পিত ট্র্যাজেডি না, ঠিক আছে, কি ঐতিহাসিক ট্র্যাজেডি। মানে এটা কাহিনীটা তিনি বানাননি, এই ট্র্যাজেডি তিনি ইতিহাসের কাহিনী থেকে শুনিয়েছেন। কোন ইতিহাস থেকে? কর্নেল টড নামক একজন ইংরেজি লেখকের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান থেকে। আচ্ছা ঠিক আছে বাবা। তো অমিত্রাক্ষর নিয়ে যে কথাগুলি বলছিলাম, অমিত্রাক্ষর, আজকে কিন্তু 11টায় পরীক্ষা আছে, মনে আছে তো? জি, 11টায় পরীক্ষা আছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর আপনাদের একটি কথা আমার জাকির বিসিএস থেকে আমাকে একটু বলেছে আপনাদের বলার জন্য, আপনাদের একটু নোটিশ দিচ্ছি আর কি। একটু কথা আপনাদের ক্লিয়ার করা দরকার। যদি ইংরেজি কোর্সটা আমরা জাকির বিসিএস থেকে একটু গরম পানি দাও, একটু গলা ভিতরে আছে, গরম পানি দাও। জাকির বিসিএস থেকে আমরা একটা ইংরেজি কোর্সের ব্যাপারে বেশ কিছুদিন ধরে তোড়জোড় করছি, অনেকদিন ধরে আপনারা জানেন। তো সেখানে আমরা ইংরেজি একজন শিক্ষক আব্দুল আহাদ স্যার নামক একজন শিক্ষককে দিয়ে ক্লাসটি আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করেছিলাম। উনি অনেক অভিজ্ঞ প্রাজ্ঞ একজন শিক্ষক, চেষ্টা করেছিলাম তাকে দিয়ে নেওয়ানোর জন্য, কিন্তু স্যার শেষ মুহূর্তে এসে উনি একটু অপারগতা প্রকাশ করেছেন। কেন করেছেন? উনি ব্যক্তিগত কারণ দেখেছেন, সেই বিষয়টা আমার জানা নেই, ওনাকে পেলে হয়তো ভালো হতো। তবে আমরা এখন যাকে দিয়ে করাচ্ছি গোবিন্দ দেব, আমাদেরই শিক্ষার্থী আর কি, কিন্তু ইংরেজির শিক্ষার্থী, তারও এক্সপিরিয়েন্স আছে মোটামুটি। আপনারা যদি মনে করেন যে তার ডেমো ক্লাসগুলো আমরা জাকির বিসিএস থেকে দিয়েছি, বুঝতে পারলেন, যদি মনে করেন তার ক্লাসগুলি দেখবেন, যদি মনে হয় যে না স্যার ভালো আছে বা আমাদের কাছে ভালো লাগছে, তাহলে করবেন। এখন একজন শিক্ষককে আমরা দিতে চেয়েছিলাম, তিনি যেহেতু শেষ মুহূর্তে এসে আর করতে চাননি, যে আমাদের কোর্সটি বন্ধ করারও সুযোগ নেই, আবার যেহেতু উনি করাবেন না, তাকে জোর করেও আসলে করানো সম্ভব হয়নি আর কি। তো যাই হোক, জাকির বিসিএস এর পেজে কিংবা আমাদের ইয়েগুলোতে দেখবেন, আমাদের গ্রুপগুলোতে সেই গোবিন্দ দেবের
ইংরেজি ক্লাসের ডেমো দেওয়া আছে, আপনারা করে মনোযোগের সাথে একটু করে দেখবেন। যদি আপনার মনে হয় যে ওনার ক্লাস করলে আপনাদের উপকার হবে, লাভবান হবেন বা ভালো লাগবে, তাহলে আপনারা আর দ্বিধাদ্বন্দ্ব না রেখে ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে। আর যদি আপনাদের মনে হয় যে না ভালো লাগছে না, তাহলে সেটি আপনাদের বিষয়। তবে আমার মনে হয় যে না দেখে জাজ করবেন না, যে একটু দেখবেন, যে একটু ক্লাসগুলি, এই জন্য আমরা ডেমো ক্লাস বেশ কিছু ক্লাস দিয়েছি। যদি আপনাদের ক্লাসগুলি একটু দেখবেন, দেখে আপনার সিদ্ধান্ত নেবেন। যত দ্রুত সিদ্ধান্ত নেবেন তত আমাদের কোর্সটি রান করার জন্য সুবিধা হবে। তো ধন্যবাদ। আর আমরা বলে রাখছি যে আমার যারা ব্যাকরণ ক্লাস করেননি, ব্যাকরণ ক্লাস যারা করতে চান, ব্যাকরণ কোর্স, তাদের জন্য বলছি আমরা জুলাইয়ের মাঝামাঝি থেকে, জুলাইয়ের 15 তারিখের দিক থেকে আমরা ব্যাকরণ কোর্স আবার দিব, বাংলা ব্যাকরণ কোর্সের। আপনারা ওয়েট করবেন, জি আমরা করাবো, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা অমিত্রাক্ষর ছন্দ নিয়ে কথা বলছিলাম, যে মাইকেল মধুসূদন দত্তের পূর্বে বাংলা সাহিত্যে কবিতা ছিল মিত্রাক্ষর। মিত্রাক্ষর মানে কি? পরপর 2 লাইনের শেষে মিল, পরপর 2 লাইনের শেষে মিল যুক্ত কবিতাগুলো মিত্রাক্ষর। কবিতার নিয়ম ছিল যে অবশ্যই শেষে গিয়ে কি মিল হতে হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এরকম। বুঝতে পারলেন? সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মাইকেল মধুসূদন তো এসে করলেন কি, যে কবিতারই অন্তমিলের মধ্যে সাইকেল চালাই দিলেন, দিয়ে তিনি মিল বিন্যাসকে ভেঙে দিলেন। উনি বললেন যে পরপর 2 লাইনে মিল দিলে হবে না, মিল হবে কোথায়? মিল হবে কবিতার শব্দে শব্দে, ভিতরে ভিতরে। প্রতিটি শব্দের মাঝে মিল থাকবে, শুধু শেষে মিল দিয়ে কোনো কাম না। এবার তিনি করলেন কি, যে কবিতার পিছনে অন্তমিলটা ভেঙে দিলেন। এবং দেখবেন মাইকেল মধুসূদনের যত কবিতা, কোনো কবিতারই পিছনে অন্তমিল নাই। এই যে অন্তমিল নাই, এই অন্তমিলহীন কবিতাকে বলা হয় আলাভি। তিলোত্তমা সম্ভব 1860 মনে হয়। তো মনে হলে আমরা কি অন্য কোনো সাল বলেছি? এই গরু আলাভি, তুই বেশি পণ্ডিত হয়েছিস। আমরা কি তিলোত্তমা সম্ভব কাব্যের কোনো সাল লিখেছি? 1860 মনে হয়। তা আমাদেরকে অন্য কিছু মনে হয়? আমরা কি অন্য কিছু লিখেছি এখনো? আমরা তো তিলোত্তমা সম্ভব লিখিনি রে গাধা, এখন লিখবো। তাহলে এই মিত্রাক্ষর মানে মিল, মিত্রাক্ষর মানে কি মিল। আর মিল নাই এমন কবিতা, অমিত্রাক্ষর মানে মিল নাই। মিত্রাক্ষর মানে মিল, আর অমিত্রাক্ষর মানে কি মিল নাই। তো মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ ঘটিয়েছেন তার পদ্মাবতী নাটকে। মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ ঘটিয়েছেন, প্রথম প্রয়োগ ঘটেছে একটা নাটকে, পদ্মাবতী নাটক। কিন্তু সম্পূর্ণ প্রয়োগ ঘটিয়েছেন তিলোত্তমা সম্ভব কাব্যে। পূর্ণ প্রয়োগ ঘটিয়েছেন কোথায়? তিলোত্তমা সম্ভব কাব্য, যেটি মাইকেল মধুসূদন প্রথম বাংলা কাব্য। এর আগে তিনি কিন্তু কাব্য লিখেছেন ইংরেজিতে, ক্যাপটিবিলিটি কাব্যগ্রন্থ। মাইকেল মধুসূদন প্রথম বাংলা কাব্যগ্রন্থের নাম কি? তিলোত্তমা সম্ভব কাব্য, 1860 সালে। মাইকেল মধুসূদন প্রথম বাংলা কাব্যগ্রন্থ কি? তিলোত্তমা সম্ভব কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য। জি, মাইকেল মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্য বা সম্পূর্ণ গ্রন্থ তিলোত্তমা সম্ভব। কিন্তু অমিত্রাক্ষর ছন্দে তিনি আগে একটা প্রয়োগ ঘটেছেন কোথায়? পদ্মাবতী। তাহলে মাইকেল প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটেন কোথায়? নাটকে। নাটকে কোথায়? পদ্মাবতী নাটকে। জি, আর পূর্ণ প্রয়োগ ঘটান কোথায়? তিলোত্তমা সম্ভব কাব্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের পূর্ণ প্রয়োগ ঘটান। মানে পদ্মাবতী নাটকে প্রথম চেষ্টা করেছেন, একটু কিছুটা প্রয়োগ করেছেন, আর সম্পূর্ণ প্রয়োগ করেছেন তাহলে তিলোত্তমা সম্ভব কাব্যে 1860 সালে এই কাব্যটি প্রকাশিত হয়, অমিত্রাক্ষর ছন্দে রচিত। এরপরে সনেটের কথায় আসি। সনেট, বাংলা সাহিত্যে সনেটের জনক, বাংলা সাহিত্যে সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। এবং তিনি সনেটও ধার করেছেন কোথা থেকে? জি, পেত্রার্ক, ইতালীয় কবি ফ্রান্সিসকো পেত্রার্ক। ইতালীয় কবি ফ্রান্সিসকো পেত্রার্কের ছিলেন সনেটের জনক। সনেটের মূল জনককে, সনেটের মূল জনক হচ্ছে ফ্রান্সিসকো পেত্রার্ক, ইতালীয় কবি। ঠিক আছে, এই পেত্রার্ক আদি সনেটের জনক। আর সেখান থেকে
বাংলায় সনেট রচনা করলেন মাইকেল মধুসূদন দত্ত। তবে মাইকেল মধুসূদন সনেটকে সনেট নাম দিয়ে কি নাম দিয়েছেন? চতুর্দশপদী কবিতা নাম দিয়েছেন, চতুর্দশপদী কবিতা। জি, তাহলে চতুর্দশপদী কবিতার জনক মাইকেল মধুসূদন। যদিও সনেটের জনক আসলে মধুসূদন না, সনেটের জনককে ফ্রান্সিসকো পেত্রার্ক, আর বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতা বলে জনক মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, জি। যদিও সনেট পেত্রার্কের সনেটকে বলা হয় পেত্রার্কীয় সনেট, জি। শেক্সপিয়ারের সনেটকে বলা হয় শেক্সপিয়রীয় সনেট। আর মাইকেল কি করলেন? পেত্রার্ক আর শেক্সপিয়ার এই দুজনকে মিলে আধুনিক সনেট বানালেন। মাইকেল একটা কাজ করেছেন, ফ্রান্সিসকো পেত্রার্কের সনেটেরও স্টাইল নিয়েছেন, আর শেক্সপিয়ারের যে সনেট, তাহলে ইংরেজিতে পেত্রার্কীয় সনেট একটা আলাদা স্টাইল, শেক্সপিয়রীয় সনেটের আলাদা স্টাইল। এখন শেক্সপিয়র আর পেত্রার্ক এই দুজনের সনেটকে মিশিয়ে যে মাইকেল মধুসূদন দত্ত নতুন স্টাইলের সনেট বানিয়েছেন, এই সনেটকে বলা হয় আধুনিক সনেট, আধুনিক। জি, তো যাই হোক, মাইকেল আর সনেট না বলে তিনি তার কবিতার নাম দিলেন চতুর্দশপদী কবিতা। তাহলে মাইকেল মধুসূদন দত্তের সনেট গ্রন্থের নাম কি? চতুর্দশপদী কবিতা। এই গ্রন্থটা তিনি কোথায় বসে লিখেছিলেন? জি, কোথায় বসে লিখেছিলেন? ফ্রান্সের ভার্সাই নগরীতে। মাইকেল মধুসূদন দত্ত তার চতুর্দশপদী কাব্যের কবিতাগুলো কোথায় বসে লিখেছিলেন? চতুর্দশপদী কবিতা কি? জি, আমি যখন রূপ পড়িয়েছি, তখন বলেছি সনেটের গঠন কাঠামো, যখন রূপ পড়ায় তখন বলে দিয়েছি। নীলাদ্রি কি যে নাম পরে বুঝতে পারলাম না, যাক, যখন আমি রূপের ক্লাসটা দেখবেন, সনেটের কাঠামোটা আমি বলে দিয়েছি ক্লাসে। চতুর্দশপদী কবিতা 14 লাইনের 14 মাত্রার কবিতা। 14 লাইনের কবিতাকে বলে চতুর্দশপদী। সহজ কথা, 14 লাইনের কবিতাকে বলা হয় চতুর্দশপদী। যেই কবিতা 14টা লাইন এবং প্রতি লাইনে 14টা করে মাত্রা থাকবে, এই কবিতার নাম চতুর্দশপদী। চতুর্দশপদী কবিতাগুলি মাইকেল কোথায় লিখেছিলেন? ফ্রান্সের ভার্সাই নগরীতে। ফ্রান্সের কি? ভার্সাই নগরীতে। আর এই গ্রন্থে বা কবিতার সংখ্যা কয়টি? 102টি। তাহলে মাইকেল কতটি সনেট লিখেছিলেন? মাইকেল রচিত সনেটের সংখ্যা কয়টি? কিংবা চতুর্দশপদী কবিতা বলিতে কবিতার সংখ্যা কয়টি? তাহলে বলবেন 102টি। জি, মাইকেল রচিত সনেটের সংখ্যা কয়টি? 102টি। কিংবা চতুর্দশপদী কবিতার সংখ্যা কয়টি? তাহলে বলবেন 102টি। জি, আর এই সবগুলি কবিতা তিনি লিখেছিলেন কোথায় বসে? ফ্রান্সের ভার্সাই নগরীতে। তারপরে আর নিচে কি ছিল যে আল্লাহ জানে, ভুলে গেলাম। তারপরে তার কি মহাকাব্য তো আমরা বলেছি, একটি মহাকাব্য, একমাত্র মহাকাব্য মেঘনাদ বধ, 1861 সালে এটি প্রকাশিত হয়েছে। তাহলে নাটক গেল, প্রহসন গেল, ট্র্যাজেডি গেল, তাই না? আর কি থাকলো মাইকেলের? আর কি থাকলো বলেন? তাই কোনো কথা হবে না, কোনো কমেন্টসে কোনো আজে বাজে কমেন্টস হবে না, কোনো কথা হবে না, কিন্তু সব ব্লক মারে দেব। উল্টা পাল্টা কমেন্টস করলে ব্লক মেরে দেব। মাইকেলের আর কি থাকলো বলেন দেখি? একটি গদ্য কাব্য লিখেছিলেন মাইকেল, গদ্য কাব্য, হেক্টর বধ। জি, এটিও একটি মহাকাব্য ছিল। আপনারা জানেন যে গ্রিক মহাকাব্য হোমারের ইলিয়াড, হোমার রচিত গ্রিক মহাকাব্য ইলিয়াড, এই ইলিয়াডের যে নায়ক আপনারা জানেন হেক্টর। আপনারা দেখেছেন ট্রয় মুভি দেখেছেন? ট্রয়, জি দেখবেন, আমার খুব প্রিয় একটা মুভি ট্রয়। জি, তো ট্রয় মুভির দেখবেন যে ট্রয়ের যে বীর হেক্টর, এই হেক্টরকে বধ করে কে? একিলিস। গ্রিক বীর একিলিস কিভাবে হেক্টরকে বধ করে, এই হেক্টরকে বধ করার কাহিনী। ট্রয় আর গ্রিকদের যে যুদ্ধ হয়, সেখানে ট্রয়ের বীর ছিল হেক্টর, হচ্ছে ট্রয়ের বীর, আর গ্রিক বীর একিলিস। তাহলে গ্রিক বীর একিলিস কর্তৃক যে
হেক্টরকে বধ করার যে কাহিনী, অর্থাৎ ইলিয়াডের যে কাহিনী, ইলিয়াড বুঝতে পারলেন, ইলিয়াডের যে কাহিনী, সেই কাহিনী থেকে তিনি হেক্টর বধ, এটিকে বলা হয় গদ্য কাব্য। কি বলা হয়? হেক্টর বধ কি জাতীয় রচনা? গদ্য কাব্য, মানে গদ্যের স্টাইলে কবিতাকে বলা হয় গদ্য কাব্য। জি, তো এই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের। তারপরে তিনি একসময়, আপনারা জানেন যে মাইকেল মধুসূদন দত্ত, জি, একসময় তিনি আবার ওই যে তার যে লোভ, ওই যে তিনি বিদেশ যাবেন, ইংরেজ সাহিত্যিক হবেন, সেই লোভ কিন্তু তার ভিতর থেকে কখনো মরেনি। একটা সময় তিনি সেই সুযোগ পেলেন এবং যেতে পারলেন ইংল্যান্ডে। তো ইংল্যান্ডে গিয়ে তিনি বেশি দিন অবস্থান করতে পারলেন না, সেখান থেকে তিনি চলে এলেন কি ফ্রান্সে। প্রথমে ইংল্যান্ডে গেলেন, ওই যে তার ভিতরে যে যশের যে মোহ, খ্যাতির যে মোহ, তিনি ভেবেছিলেন যে তিনি শুধু বাংলার সাহিত্যিক হবেন না, গোটা ওয়ার্ল্ডের সাহিত্যিক হবেন, ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর। সেই স্বপ্ন নিয়ে তিনি গেলেন ইংল্যান্ডে। কিন্তু ইংল্যান্ডে গেলে তার যে স্ত্রী পুত্র রেখে গেলেন, তার যে দ্বিতীয় স্ত্রী হেনরিয়েটা, তাকে রেখে গেলেন। কিন্তু তিনি অর্থকষ্টে পড়ে গেলে তিনি চলে গেলেন এবং তিনি আর ইংল্যান্ডে যেতে পারলেন না। হেনরিয়েটা গেলেন ফ্রান্সে, যেতে পারলেন। তখন ইংল্যান্ড থেকে মাইকেল মধুসূদন দত্ত চলে এলেন ফ্রান্সে এবং ফ্রান্সে সে স্থিত হবার চেষ্টা করলেন। সেখানে কিছু লেখালেখি করলেন, কিছু বইটা ওখানে প্রকাশ করতে চেষ্টা করলেন, কিন্তু ওখানকার পাঠক তাকে গ্রহণ করলো না এবং একসময় তিনি অর্থ কষ্টে পড়ে গেলেন। খাবার দাবার নাই, টাকা পয়সা শেষ, লেখালেখি করে ইনকাম করতে পারলেন না, প্রচণ্ড অর্থ কষ্টে পড়লেন, প্রচণ্ড না খেয়ে থাকলেন, না খেয়ে থাকা শুরু করলেন। কয়েকদিন ধরে না খেয়ে থেকে ওখান থেকে একটা চিঠি পাঠালেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, যার কথা আমরা গত ক্লাসে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একটা টেলিগ্রাফ পাঠালেন, চিঠি, যার বাংলা অর্থ এরকম যে ক্ষুধার জ্বালা এত প্রচণ্ড হয়েছে যে স্ত্রী সন্তান না থাকলে আমি আত্মহত্যা করতাম। মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একটা চিঠি লিখলেন ফ্রান্সের ভার্সাই নগরী থেকে ইংরেজিতে। সেই চিঠির বাংলা অর্থ হলো এমন যে ক্ষুধার জ্বালা এত প্রচণ্ড হয়েছে, এত কষ্ট পাচ্ছি যে আমার স্ত্রী আর সন্তান যদি আমার সাথে না থাকতো তাহলে আমি আত্মহত্যা করতাম। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু শুধু বিদ্যাসাগরই ছিলেন না, ছিলেন দয়ার সাগর। তিনি তখন নিজের বেতনের একটা টাকা এবং তার সহকর্মীদের কাছ থেকে কিছু অর্থ সাহায্য তুলে সেই টাকা নিয়ে তিনি কি করলেন, তিনি পাঠালেন ফ্রান্সের ভাষানগরীতে। আর এতদিন না খেয়ে না ঘুমিয়ে অর্থ কষ্টে পড়ে মাইকেল মধুসূদন দত্ত ওই ফ্রান্সের ভাষানগরীতে বসে বসে পেটে প্রচণ্ড ক্ষুধা নিয়ে তিনি কবিতা লিখলেন, বাংলা কবিতা। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। অনিদ্রায় অনাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরেণ্যে বরি। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, হে বঙ্গ, বাংলাকে বলছে, হে বাংলা ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। অনিদ্রায় অনাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরেণ্যে বরি। অনিদ্রায় অনাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরেণ্যে বরি। অনিদ্রায় অনাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরেণ্যে বরি। আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দুটি লাইন, আমার জীবনের যে কবিতায় বেশ কিছু শ্রেষ্ঠ লাইন আছে, তার মধ্যে এই যে মজিনু বিফল তপে অবরেণ্যে বরি। আমি যখন কোনো সেমিনার ক্লাস নেই, ছাত্রদের যখন মোটিভেশনাল ক্লাস নেই, তখন এই লাইনটা বলি, যে এই লাইনটা মাইকেলের মতো সবাই একসঙ্গে উপলব্ধি করবে। জি হ্যাঁ, জি একসময় যে আপনারা যারা আমার ক্লাস করছেন, আমার শিক্ষার্থী, হাজার শিক্ষার্থী, তার একটা সময় গিয়ে, জীবনের একটা সময় গিয়ে এই যে মাইকেলের এই লাইনটা আপনাদের প্রত্যেকের মনে পড়বে। লিখে রাখেন,
খাতায় আজকে তারিখ দিয়ে আর আমার নাম দিয়ে লিখে রাখেন। জুয়েল কিবরিয়া স্যার বলেছিল জীবনে যারা যারা ব্যর্থ হবে, যারা সফল হবে তাদের আর মনে পড়বে না, যারা যারা ব্যর্থ হবে তাদের অবশ্যই জীবনে ব্যর্থতার যখন প্রহর আপনার মাথায় চলে আসবে, ব্যর্থ যেদিন হবেন, সফল হওয়ার সুযোগগুলি বন্ধ হয়ে যাবে, তখন একদিন গিয়ে কি হবে জানেন, আপনার অবশ্যই এই লাইনটা বারবার বারবার করে মনে পড়বে, কিন্তু কোনো লাভ হবে না। মজিনু বিফল তপে অনিদ্রায় অনাহারে সপি কায় মন। কায় মানে দেহ, মন। মাইকেল মধুসূদন দত্ত তার জীবন, যৌবন, মেধা, প্রজ্ঞা সবকিছু ব্যয় করেছিলেন কার জন্য? ওই যে পরধনের জন্য। পরধন লোভীমত্ত, ভিক্ষুকের মতো অন্যের ধন আহরণ করার জন্য, বিদেশি ভাষায় নিজেকে বিখ্যাত করার জন্য তিনি তার জীবন, যৌবন, দেহ, মন কি করেছিলেন? বিসর্জন দিয়েছিলেন। এবং বুঝতে পারলেন যে মজিনু বিফল তপে অবরেণ্যে বরি। মজিনু বিফল তপে অবরেণ্যে বরি। অবরেণ্যকে বরণ করে মজিনু, মজিনু মানে মজলাম, নষ্ট হলাম। বিফল তপ, তপস্যাটা নষ্ট হয়ে গেল। জীবনে যে তপস্যা মাইকেল করেছেন সাহিত্যিক হওয়ার জন্য, এটা একটা মহা তপস্যা, বুঝতে পারলেন? ধর্ম ত্যাগ করেছেন, পিতা ত্যাগ করেছেন, জাতি ত্যাগ করেছেন, বন্ধু বান্ধব ত্যাগ করেছেন, আত্মীয় স্বজন ত্যাগ, শুধু লেখক হবেন, ইংরেজি লেখক। তো এই যে তার ত্যাগ, এই যে তিতিক্ষা, এই যে সাধনা, পুরো সাধনাটাই কি হয়েছে? ব্যর্থ হয়ে গেছে। পুরো তপস্যাটা বিফল হয়েছে, ব্যর্থ হয়েছে। কেন? এই জন্য অবরেণ্যে বরি। অবরেণ্যে বরি। জীবনে যদি অবরেণ্যকে বরণ করেন তাহলে জীবনটা ব্যর্থ হবে। এই যে আপনারা যারা শিক্ষার্থী, তারা বরণ করা উচিত কি আর করছেন কি বলেন? জীবনে বরণ করতে হবে বই, জীবনে বরণ করতে হবে জ্ঞান, জীবনে বরণ করতে হবে পড়াশোনাকে। বই বরণ করতে হবে, তা বরণ না করে কি বউ বরণ করার ধান্দা করতেছেন, তাই না? খালাতো বোন, প্রতিবেশী সুফিয়া, হ্যাঁ, তারপরে বান্ধবী সুমি, সুমাইয়া, নাসরিন, সারাদিন এগুলোকে নিয়ে ভাবেন। জীবন, যৌবন, ধনমান সব উৎসর্গ করে দিয়েছেন। এক সময় গিয়ে দেখবেন সুফিয়াও নাই, সকিনাও নাই, মোনালিসাও নাই, সুমাইয়াও নাই, কেউ নাই। ব্যর্থ মানুষের সাথে কেউ থাকবে না। তখন মনে হবে মজিনু বিফল তপে অবরেণ্যে বরি। মজিনু বিফল তপে অবরেণ্যে বরি। জি, অবরেণ্যকে বরণ করলে, অবরেণ্যকে বরণ করলে অবশ্যই কি করতে হবে? আপনাকে জীবনে সাফার করতে হবে। তাহলে বই আর বউ কোনটা বরণ করতে হবে? কোনটা? বই না বউ? বই, বই আর বই, ভালো বই। জি জি জি। পড়ার টেবিলে খালি খালাতো বোনের চোখ মনে পড়ে, নাক মনে পড়ে, ঠোঁট মনে পড়ে, গাল মনে পড়ে, তাই না? হবে না। জুয়েল স্যারকে মনে পড়তে হবে খালি। জি, জুয়েল স্যারের কথা মনে পড়তে হবে। জুয়েল স্যারকে মনে করতে হবে যে স্যার বলেছিল যে অবরেণ্যকে বরণ করে জীবন ধ্বংস করা যাবে না। খালাতো বোনের কথা ভুলে যান, আপুমনিরা ভাইয়াদের কথা ভুলে যান, প্রতিবেশী আক্কাস ভাই, সুলেমান ভাই, সোহেল ভাই, সজল ভাই, প্রিন্স ভাই ভুলে যান। এইসব ভাইয়া কি করবে? আপনাকে বলবে তুমি আমার জীবন জান, তুমি আমার সোনা ময়না, তোমাকে ছাড়া বাঁচবো না। সব ভুয়া কথা। জি, যেদিন বুঝবেন, যেদিন টের পাবেন, সেই দিন আমার কথা খুব মনে পড়বে, কিন্তু তখন আর কিছু করার থাকবে না, বুঝতে পারলেন? কাজে জীবনে সফল হতে হলে জীবনের লাগাম ধরতে হবে। ইমোশন, আবেগকে, জীবনের সফলতা একটি বড় বিষয়। তো এই যে মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভার্সাইনগরে উপলব্ধি করেছিল যে মজিনু বিফল তপে অবরেণ্যে। মাইকেল মধুসূদন দত্তের যে জীবনের সাধনা শুধু বাংলা সাহিত্যের প্রতি যদি তিনি দিতেন, তাহলে রবীন্দ্রনাথকে অনেক পিছনে ফেলে দিতে পারতেন, বুঝতে পারছেন? বিয়ে করে ফেলেছেন, ফাহিম ফয়সাল খুব ভালো করেছেন, এখন বউ বাচ্চা নিয়েই থাকেন। জি, আর কি করবেন বলেন? জি, হ্যাঁ, পরের কাজ আগে করে ফেলেছেন, এখন আগের কাজ পরে করেন। হ্যাঁ, যেই বয়সে পড়াশোনার করার কথা ছিল সেই বয়সে বিয়ে করেছেন, পরের কাজ আগে করেছেন, এখন আগের কাজ পরে করেন। কি করবেন আর? নাকি
জি, তা আগের কাজ পরে করলে হবে আর পরের কাজ আগে করলে হবে? যেটা এখন করার কথা সেটা আগে করেছেন, না যেটা এখন আগে করার কথা সেটা এখন করতেছেন, কি করে হবে বলেন? আগে পড়াশোনা করে প্রতিষ্ঠিত তারপর বিয়ে করবেন, তো ওই কাম আগেই সেরে নিয়েছেন, পরের কাজ আগে করে নিয়েছেন নাকি? তাহলে এখন পস্তাবেন, ওই যে পস্তানো ছাড়া আর কোনো পথ নেই। জি, তো যাই হোক, ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি গ্রন্থ অনন্যকরণ। স্যার আপনার এই ব্যাপারে অনেক অভিজ্ঞতা তো অবশ্যই আছে, না হলে কেমনে বলছি বলেন? জি, অভিজ্ঞতা আছে, কারণ আমি তো ওই যে বিফল তপস্যায় জীবনটা নষ্ট করিনি, বুঝেন নাই? যদি করতাম তাহলে তো আজকে এই অবস্থায় আসতাম না। জি, আচ্ছা, তো যাই হোক, তারপরে এক সময় বিদ্যাসাগরের টাকা পৌঁছালো এবং তিনি সেই টাকা নিয়ে কি করলেন, এক সময় দেশে ফিরে এলেন এবং দেশে ফিরে এসে তার যে পৃথিবীব্যাপী বিখ্যাত যে বাসনা, সেই বাসনাটা ইংরেজদের কাছে প্রত্যাখ্যাত হয়ে তার ভিতরের যে স্পিরিট নষ্ট হয়ে গেল, ভিতরের আকাঙ্ক্ষাটা, এবং ততদিনে বয়স হয়ে যায় এবং তিনি পরবর্তীতে ফিরলেন। ফিরে এসে আবার কি আইন ব্যবসা শুরু করলেন, আইন ব্যবসা, জীবিকা নির্বাহের জন্য আইন ব্যবসা শুরু করলেন, বুঝতে পারলেন? কিন্তু সে আইন ব্যবসায় খুব বেশি লাভবান হতে পারলেন না এবং তিনি কিন্তু ঢাকায় এসেছিলেন, জানেন কি? মাইকেল মধুসূদন দত্ত একটা ওকালতি কাজে ঢাকা জজ কোর্টে এসেছিলেন, ঢাকাতে এসেছিলেন এবং এসে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ঢাকায় স্থায়ীভাবে আসবেন, কিন্তু সেটি আর হয়নি। তিনি বাড়ি আবার ফিরে যান কলকাতায় এবং সেখানে গিয়ে শেষ জীবনে লেখালেখির চেষ্টা করেছেন, কিন্তু আগের জীবনের মতো উদ্যম স্পৃহা আর পাননি। ফলে তার জীবনের লেখালেখিগুলি, শেষ জীবনের যে লেখাগুলি, সেগুলি আর পাঠক সমাদৃত হয়নি বা জনপ্রিয়তাও পায়নি এবং তিনি একসময় অর্থ কষ্টে, অভাব অনটনে, এবং এই যে মাইকেল, আমি আপনাদের বলেছিলাম যে মাইকেলের জীবন নিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ করার স্বপ্ন আমার আছে। জানি না আমার স্বপ্নই থেকে যাবে কিনা, তবে স্বপ্নটা পোষণ করেছে নজরুল এবং মাইকেলকে নিয়ে সিনেমা বানাবো। মাইকেলের জীবনটা সত্যিই সিনেমাটিক। বিশাল সম্ভ্রান্ত জমিদার পরিবারের যিনি সন্তান, বুঝতে পারলেন, সম্ভ্রান্ত তার পিতা, সেই মাইকেল মধুসূদন সেই জীবনে কি অনাহারে, অর্ধাহারে, না খেয়ে, প্রায় বিনা চিকিৎসায় মারা গেছেন। আলিপুর সেন্ট্রাল হাসপাতালে তিনি মারা গেছেন। কত সালে মৃত্যু? 1873 সালে। 1873 সালে আলিপুর হাসপাতাল, জি, আলিপুর সেন্ট্রাল হাসপাতালে তিনি মারা যান, প্রায় বিনা চিকিৎসায় অর্ধাহারে, অনাহারে থেকে শেষ জীবনে মারা গেছে। এত বিলাসী, এত আয়েসী, এত সম্ভ্রান্ত পরিবারের একটি সন্তান। চিন্তা করেন, সেই সময় পৃথিবীর এমন কোনো গুরুত্বপূর্ণ ভাষা নেই, গ্রিক, ফ্রেঞ্চ, হিব্রু, ল্যাটিন, জার্মান, এমন কোনো পৃথিবীর ভাষা নেই যে জানেন না। সেই রকম বিখ্যাত মানুষটি, সম্ভ্রান্ত পরিবারের মানুষ, জীবনের এই সামান্য ভুলের জন্য সেই জীবনে কি করেছেন? সেই জীবনে এই অর্ধাহারে, অনাহারে দিন পার করেছেন এবং আইন ব্যবসায় সফলতা হতে পারেননি। শেষে আবার লেখালেখির চেষ্টা করেছেন, কিন্তু ওই যে মন ভেঙে গেছে। বিশ্ববিখ্যাত হতে চেয়েছিলেন, বাংলা বিখ্যাত না, কি হতে চেয়েছিলেন? বিশ্ববিখ্যাত। কিন্তু যখন ছ্যাঁকা খেলেন বিশ্বের মানুষের কাছে, ইংরেজদের কাছে, ফ্রান্সের কাছে, ইতালীয়দের কাছে, তখন তার মনের সেই আকাঙ্ক্ষাটা ভেঙে গেল, স্বপ্নটা ভেঙে গেল এবং তিনি স্বপ্ন ভাঙা মানুষ আর বড় হতে পারে না। এবং একসময় স্বপ্ন ভেঙে গিয়ে তিনি বাংলা সাহিত্য চর্চাও যেটুকু করতে চেয়েছেন ফ্রান্স থেকে ঘুরে এসে, সেটুকু আর ঠিক মতো করতে পারেননি। ফলে তার শেষ জীবনে লেখালেখি হয়নি। তিনি ওকালতি করতে চেয়েছেন, আইন ব্যবসা করতে চেয়েছেন, দোভাষী চাকরি করেছেন, শেষের জীবনে কোনো কিছুতে আর মন বসাতে পারেননি এবং একসময় অর্ধাহারে, অনাহারে, বিনা চিকিৎসায় প্রায় সেই জীবনে মারা গেছেন। তো যাই হোক, আপনারা পড়বেন, মাইকেল মধুসূদন তো বাংলা সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহিত্যিক, পড়াশোনা করবেন, পড়বেন। আর এখন আপনাদের পরীক্ষা আছে, জি, পরীক্ষা দিবেন, আমি এখনই লিঙ্ক দিব, আপনারা আমাদের ওই পরীক্ষা দিবেন। তো ভালো থাকবেন সবাই, শুভকামনা থাকলো সবার জন্য। জি, আগামী দিন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। জি, শুভরাত্রি।